মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বহু পুরনো ড্যাম পড়া জায়গায় এক ধরনের অদ্ভুত গন্ধ হয়, সোঁদা শ্যাওলার মতো একটা গন্ধ। ঠিক সেই রকম একটা হালকা গন্ধ আমি পাচ্ছি এই মুহূর্তে, তবে খুবই হালকা গন্ধটা, যেন বহু দূর থেকে আসছে। ভালো করে খেয়াল না করলে হয়তো টেরও পেতাম না গন্ধটা, কিন্তু আমি গন্ধটা পাচ্ছি। গন্ধটা কি জানলার বাইরে থেকে আসছে? কিন্তু না, বাইরে তো এই মুহূর্তে চকচকে রোদ, বরং বাইরের বাগান থেকে সুন্দর একটা ফুলের গন্ধ আসছে। এর মধ্যে ড্যাম্পের গন্ধ আসার প্রশ্নই নেই। যাক, নাকে সয়ে যাবে এটা। এতই হালকা যে 1 মিনিট পরেই আর সেই গন্ধ পাবো না। প্রফেসর ব্যানার্জি, আপনি কি শুনছেন আমার কথা? হ্যাঁ, সত্যি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম এই গন্ধটা নিয়ে ভাবতে ভাবতে। প্রমথেশবাবুর কথায় আমার চিন্তায় ছেদ পড়ল। একটু লজ্জিত বোধ করলাম। উনি বোধহয় এতক্ষণ বেশ কিছু কথা বলে ফেলেছেন, যার কোনোটাই আমি কিচ্ছুটি শুনিনি। বললাম, সরি প্রমথেশবাবু, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আপনি প্লিজ আরেকবার বলুন কি বলছিলেন। ইটস ওকে। আমি বলছিলাম যে আপনার বই দুটো পড়েছি। এইসব জিনিসের এত বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আগে কোনোদিন পড়িনি। আপনি তো ফিজিক্সের প্রফেসর, অথচ অতিলৌকিক বিষয়েও আপনার সমান পাণ্ডিত্য। আসলে সেই কারণেই আপনার কাছে এসেছি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিজ্ঞান গাঙ্গুলির নতুন ভৌতিক কাহিনী কুপোজীবী। এটি সানডে সাসপেন্সে প্রফেসর সিরিজের প্রথম কাহিনী। অভিজ্ঞান গাঙ্গুলি, জন্ম 29শে জুন 1990, প্রযুক্তিবিদ্যায় স্নাতক, ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি এবং কয়েক বছর বিদেশে গবেষণার পর বর্তমানে ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত। 2022 সালে প্রথম প্রকাশিত হয় লেখকের চাণক্য সিরিজের প্রথম বই হত্যাশাস্ত্র। অন্যান্য প্রকাশিত বই ষড়শাস্ত্র, একদা আর্যাবর্তে, অপার্থিব। এই গল্পটি আমরা নিয়েছি লেখকের বুক ফার্ম থেকে প্রকাশিতব্য প্রফেসর সিরিজ 1 বইটি থেকে। মুখ্য চরিত্রে সুহদ্র মুখোপাধ্যায়, শেখর ও আরও অনেকে। শুরু হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির প্রফেসর সিরিজের প্রথম অতিলৌকিক কাহিনী কুপোজীবী। আমার পরিচয়টা আপনাদের দিয়ে রাখি এখানে। আমি অতীন্দ্র ব্যানার্জি। এই বছর 36-এ পা দিয়েছি। আমি পদার্থবিজ্ঞানে পিএইচডি এবং বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে চাকরি করি। শখে মেটাফিজিক্স চর্চা করি এবং আমার যে দুটি বই গত কয়েক বছরে বেস্ট সেলার হয়েছে, সে দুটিও অতিলৌকিক নিয়েই। প্রথমটিতে বিভিন্ন দেশের অতিলৌকিক কাণ্ড কারখানার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয়টিতে ঈশ্বর, এনার্জি, মৃত্যু, তন্ত্র, বিজ্ঞান জাতীয় বিষয় নিয়ে গবেষণাধর্মী লেখা। তবে আমার সামনে কেউ আমার প্রশংসা করলে আমি কেমন যেন দিশেহারা বোধ করি। মানে ঠিক বুঝতে পারি না কি করা উচিত। তাই তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে বললাম, ধন্যবাদ প্রমথেশবাবু, আপনি চা খাবেন না কফি? আমার চাটাই চলে। আমার সামনের লোকটির নাম প্রমথেশ রায়চৌধুরী। বয়স 40 থেকে 50, যা খুশি হতে পারে। চেহারায় এক ধরনের বনে দিয়ানা চোখে পড়ে। খেয়াল করে দেখলাম ভদ্রলোকের বাঁ পায়ে 5টির জায়গায় 6টি আঙুল। যেটুকু শুনলাম, রানাঘাটের দিকে ওদের বড় পৈতৃক ভিটে বাড়ি, পারিবারিক বড় ব্যবসা আছে 3 পুরুষ ধরে। তিনি কিছু সমস্যা নিয়ে এসেছেন আমার কাছে। বলছিলেন যে ওনার আমাকে একটা গল্প বলার আছে। ভদ্রলোক এত দূর থেকে এই ছুটির দিন সকাল সকাল নিশ্চয়ই অকারণ আসবেন না। বেশ, এবার তবে আপনি বলুন কি গল্পের কথা বলছিলেন।
তবে আপনার কথা শোনার আগে এই শেষবার বাধা দেব, একটু দাঁড়ান, আমি ভেতর থেকে চাটা বলে আসি। চিনি দুধ চলবে তো? আমার সব চলে। বেশ। ভেতরে চা বলে এসে আবার বসলাম নিজের জায়গায়। বেশ, এবার বলুন। খানিক চুপ করে থেকে ভদ্রলোক উত্তর দিলেন, বলছি, গল্প ঠিক নয়, আমার জীবনের একটা ঘটনা বলতে পারেন। তবে ঘটনার প্রথম দিকটা আমার নিজেরই মনে নেই, বাবা মায়ের মুখে শোনা। আপনার কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে থামিয়ে জিজ্ঞেস করে নেবেন প্রফেসর, কেমন? তাহলে শুরু করি। নিশ্চয়ই। বেশ, আপনাকে তো বললামই যে আমার বাড়ি রানাঘাটে। আমার জন্ম, স্কুল সব ওখানেই। বড় পুরনো পৈতৃক বাড়ি। বাড়ির সামনে বড় বাগান, যাতে আম, কাঁঠাল, হরেক রকমের গাছ আছে। অনেকবার শুটিং পার্টি অফারও করেছে বাড়িতে সিনেমা বা সিরিজের শুটিংয়ের, কিন্তু আমরা রাজি হইনি। পুরনো বাড়ি হলেও সব অত্যাধুনিক ব্যবস্থাই আছে। এই বাড়ির পেছনের দিকে আছে একটা কুয়ো। আগেকার দিনের বাড়িতে যেমন থাকতো আর কি। তখনকার দিনে জলের জন্য হয় কুয়ো বানানো হতো অথবা পুকুর কাটা হতো। তো সেই রকমই পুরনো আমলের একটা কুয়ো। আমি যে কাহিনী আপনাকে বলবো তাতে এই কুয়োর একটা মুখ্য ভূমিকা আছে। যে সময়ের কথা বলছি সে সময় আমার বয়স ছিল 5। তবে এই ঘটনার কথা আমার কিছুই মনে নেই। ইনফ্যাক্ট এই সময়ের বা তার আগের কোনো স্মৃতি আমার নেই। আগেই বললাম, যা আপনাকে এখন বলবো তা সবই আমার বাবা মার মুখেই শোনা। তো ওই 5 বছর বয়সে একদিন দুপুরে আমি খেলতে খেলতে বাড়ির পেছনের এই কুয়োতে পড়ে যাই। হ্যাঁ, পড়ে যাই। কিভাবে পড়েছিলাম, কি খেলছিলাম এসব বলতে পারবো না। মোদ্দা কথা, একা একা কোনোভাবে সেখানে গিয়ে ওই কুয়োতে পড়ে গিয়েছিলাম আমি। মা কিছুক্ষণ বাদেই আমায় খুঁজতে খুঁজতে সেখানে আসে এবং কুয়োয় উঁকি দিয়েই দেখতে পায় যে আমি বালতির দড়ি ধরে কোনো মতে ঝুলে আছি। মা চিৎকার করে লোক ডাকে। কাজের লোক এবং মালি এসে আমার সেখান থেকে টেনে তোলে। এরপর সেই ট্রমা কাটতে আমার প্রায় 3 মাস লাগে। তবে তারপর আমি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাই। কিন্তু আমি সুস্থ হলেও সমস্যা দেখা দেয় আমার মায়ের মধ্যে। কোনো একটা কারণে আমার ওই কুয়োয় পড়ে যাওয়ার ঘটনাটা মায়ের মনের মধ্যে এক ধরনের ট্রমা বা ভয়ের সৃষ্টি করে। আমার কুয়োয় পড়ে যাওয়ার প্রায় 1 বছর পরে প্রথমবার ঘটনাটা ঘটে। একদিন ভোরের দিকে বাবা ঘুম ভেঙে উঠে দেখল মা পাশে নেই। প্রথমে একটু অবাক হয় বাবা, কারণ এত ভোরে ওঠার অভ্যেস আমাদের বাড়ির কারুরই নেই। তবুও ভাবে যে নিশ্চয়ই হয়তো ওয়াশরুমে গিয়েছে। কিন্তু বহুক্ষণ বাদেও মা ফিরল না দেখে বাবা উঠে বসে। মধু, মধু। মাকে খুঁজতে খুঁজতে নিচে নেমে যায়। মধু। কিন্তু নিচেও রান্নাঘরে বা অন্য কোথাও মাকে না পেয়ে বাবা একটু বিস্মিত হয়। আর তখনই বাবার চোখে পড়ে যে বাড়ির 1 তলার পেছনের দরজাটা হাট করে খোলা। মায়ের এত সকালে কুয়োর পাড়ে কি প্রয়োজন থাকতে পারে তা বাবা ভেবে পায় না। মধু, মধু। মায়ের নাম ধরে ডাকতে ডাকতে নিজেই বের হয় ওই পেছনের দরজা দিয়ে। আর তখনই বাবা মাকে দেখতে পায়। মা কুয়োর ধারে এলিয়ে পড়ে আছে। পা পিছলে পড়ে গিয়ে চোট পেয়ে অজ্ঞান হয়েছে ভেবে বাবা দ্রুত দৌড়ে যায় মায়ের কাছে। কিন্তু মায়ের শরীরে কোনো আঘাতের চিহ্ন বাবা পায় না এবং একবার ডাক দিতেই মা উঠে বসে। মধু। যেন এতক্ষণ খুব স্বাভাবিকভাবেই ঘুমিয়েছিল, বাবার ডাকে ঘুম ভাঙল। উঠে বসে মা নিজেও অবাক হলো নিজের চারপাশ দেখে। তারপর ওদের মধ্যে একটা অদ্ভুত কথোপকথন হয়। মা জেগে উঠে
যথারীতি অবাক হয়ে বাবাকে প্রশ্ন করে, এ কি, আমি এখানে কি করছি? সেটা তো তুমি বলবে। এই সকালে তুমি এখানে কি করছো? আর এখানেই বা ঘুমিয়েছিলে কেন? এখানে এখানে ঘুমিয়েছিলাম? সে কি, আমার তো কিছুই মনে নেই। আমার তো শেষ মনে পড়ছে রাতে বিছানায় ঘুমোতে গেলাম, তারপর এই এখনই ঘুম ভাঙল। মা কিছুতেই মনে করে বলতে পারল না যে কিভাবে ওখানে সেদিন গেল বা কেন গেল। এই ঘটনাটা আমি কিন্তু তখনই জানতে পারিনি। বাবা মা সেটা চেপে গেল সেবারের মতো। তাছাড়া আমার তখন বয়স অল্প, আমাকে বলার প্রয়োজনও বোধ করেনি হয়তো স্বাভাবিকভাবেই। এসব আমি পরে শুনেছি ওদের মুখেই। এই ঘটনার পর কয়েকটা মাস নির্বিঘ্নে কাটলো জানেন, কিন্তু তারপর আবার একদিন ওই একই ঘটনা ঘটল। আবারও একদিন সকালে উঠে মাকে ঘুমন্ত বা অচৈতন্য অবস্থায় কুয়োর পাড়ে বাবা আবিষ্কার করল, এবং এরপর থেকে মাঝে মাঝেই এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকলো। রাত্রে মা ঘুমের মধ্যেই বাড়ির পেছনের ওই দরজা দিয়ে বেরিয়ে ওই কুয়োর পাড়ে চলে যেত। মায়ের নিজেরও মনে থাকতো না সেই রাতের ঘটনা। সমনাম্বুলিজম মানে স্লিপ ওয়াকিং, মানে ওই ঘুমের মধ্যে হাঁটা চলা? হ্যাঁ, সেই রকমই। অথচ মায়ের কিন্তু এর আগে কোনো দিন ঘুমের মধ্যে চলার রোগ ছিল না। ইনফ্যাক্ট মায়ের বংশেও কারোর এই সমস্যা ছিল বলে জানি না। তবে এক রাতে বাবা মাকে বাড়ি থেকে বেরোনোর আগেই ধরে ফেলেছিল। তখন গভীর রাত, বাবার হঠাৎই ঘুমটা ভেঙে যায় এবং টের পায় মা বিছানায় নেই। তাই বাবা দ্রুত নিচে নেমে আসে। নেমে এসে দেখে মা দরজার সামনে দাঁড়িয়ে দরজাটা খোলার চেষ্টা করছে। চোখ দুটো খোলা হলেও দৃষ্টি ঘোলাটে, ঘোরের মধ্যে কাজগুলো করছে যেন। বাবা ছুটে এসে মাকে ধরে ফেলে এবং অত রাত্রে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করায় মা নাকি সেদিন অদ্ভুত একটা উত্তর দেয়। মা বারবার একটাই কথা বলে যেতে থাকে, বাবু, বাবু আমায় ডাকছে, শুনতে পাচ্ছ না? বাবু ডাকছে, বাবু ডাকছে, বাবু ডাকছে, ওই তো বাবুর গলা। বাবু মানে আপনি? হ্যাঁ, আমি। সেই সময় আপনি কোথায় ছিলেন? সেটাই অদ্ভুত জানেন। আমি সেই সময় নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে, অথচ মা মনে করছে যে আমি তাকে কুয়োর ভেতর থেকে ডাকছি। তারপর? সেদিনের মতো বাবা সামলে নিয়েছিল, কিন্তু এরপর আরো একদিন একই ঘটনা ঘটল। রাত্রে ঘুমের ঘোরে নিচে নেমে এলো মা। বাবা এতদিনে সতর্ক থাকতে শুরু করেছিল, তাই এবারও ঠিক সময় মতো উঠে পড়েছিল। কি গো, কি হলো? এখন আবার কোথায় যাচ্ছ? বাবু ডাকছে, আমায় যেতে হবে। বাবু ডাকছে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। ঠিক আছে, বাবু ঠিক আছে, ডাকছে, বাবু ডাকছে, এখন চলো। বাবা তখন জোর করে মাকে আমার ঘরে নিয়ে আসে। আমি ঘুমোচ্ছিলাম। আওয়াজে আমি ঘুম ভেঙে উঠে বসি। আমার এখনো মনে আছে সেই ঘটনাটা। আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম মা অদ্ভুত ভাবলেশহীন ভাবে চেয়ে আছে আমার দিকে। এদিকে বাবা মাকে জাপটে ধরে আমায় দেখিয়ে বারবার বলে যাচ্ছে, এই তো বাবু, দেখো দেখো একবার দেখো, এই তো বাবু, ও তোমায় ডাকছে না, ও তো এখানে নিজের ঘরেই আছে। দেখো দেখো একবার দেখো, এই তো বাবু, ও তোমায় ডাকছে না। আরে বাবা, ও তো এখানে নিজের ঘরেই আছে। বাবু। আমার দিকে চোখ পড়তেই ধীরে ধীরে মায়ের দৃষ্টিটা স্বাভাবিক হলো। হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠেছে মনে হলো। এত কিছু ঘটে যায়, অথচ মায়ের কিন্তু এইসব রাতের কথা কিছুই মনে থাকে না স্বাভাবিক হওয়ার পর। আপনার মাকে কি সাইকোলজিস্ট দেখিয়েছেন? হ্যাঁ,
সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট সবাইকে দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। বুঝলাম, কিন্তু মানসিক চিকিৎসায় সময় লাগে, একদিনে হয়ে যায় না। আপনি যা বললেন আপনার মায়ের বিষয়ে, সেটা তো সম্পূর্ণ একটা মানসিক সমস্যা। আপনি যে ছোটবেলায় কুয়োয় পড়ে গিয়েছিলেন, সেই ঘটনার ট্রমা আপনার মা কোনোদিনই কাটিয়ে উঠতে পারেনি। তার বরাবরই মনে হয় যে তার ছেলে কুয়োয় পড়ে গিয়েছে, তাই তাকেই তুলে আনতে হবে। ঠিকই তাই, বহু বছর ধরে চিকিৎসা চলেছে, কিন্তু কোনো লাভ হয়নি জানেন। ঘুমের ওষুধের প্রভাবে হয়তো এই ব্যাপারটার ফ্রিকোয়েন্সি কমেছে, কিন্তু কিছু কিছু রাতে মা মাঝে মধ্যেই ওই একই অবস্থায় চলে যেত। কিন্তু প্রমথেশবাবু, আমি বুঝতে পারছি না যে আপনি আমার কাছে কেন এসেছেন। খানিক চুপ করে থেকে ভদ্রলোক উত্তর দিলেন, আমি এতক্ষণ যা যা বললাম সেটা ভূমিকা মাত্র ডক্টর ব্যানার্জি। আমি কিন্তু মায়ের ব্যাপারে আপনার কাছে আসিনি, আমি এসেছি আমার নিজের সমস্যা নিয়ে। বেশ, শুনবো, কিন্তু আগে চাটা শেষ করে নিন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। বেশ বেশ, আমি কি তাহলে বলা শুরু করব? অবশ্যই। দেখুন, প্রথমেই আপনাকে একটা কথা বলে রাখি, আমার মনে কিন্তু ছোটবেলায় ওই কুয়ো নিয়ে কোনো রকম ভয় কোনোদিনই ছিল না। মানে ওই ঘটনার কোনো ট্রমা আমার মধ্যে নেই, কারণ ওই কুয়োয় পড়ে যাওয়ার ঘটনাটা আমার মনেই নেই। অতএব কোনো ট্রমা থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই কথাগুলো আপনাকে আগে ভাগেই বলে রাখলাম, কারণ আমার পরের কথাগুলো শুনলেই আপনার হয়তো মনে হবে যে এগুলো আমার চাইল্ডহুড ট্রমার ফল। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করছি যে সেই সময়, ছোটবেলায় অন্তত, আমার মনে কোনো ভয় ছিল না কুয়ো নিয়ে। বেশ, খানিকটা আশ্বস্ত হয়ে প্রমথেশবাবু শুরু করলেন। তখন আমার বয়স 8 কি 9 হবে। একদিন রাত্রে আমার ঘুম ভেঙে যায়। কেন জানি না মনে হলো আমার ঘরের দরজার বাইরেই কেউ একটা দাঁড়িয়ে আছে। খাট থেকে নেমে আমি দরজার দিকে এগিয়ে যেতেই টের পাই ওপাশ থেকে কেউ যেন সরে গেল। আমি দরজা খুলে বাইরের বারান্দায় বেরোই। চারিদিক অন্ধকার। আমাদের বাড়িটা 4 কোণা, প্রতিটা ঘর বারান্দায় খোলে। বড় বারান্দা চারদিকে ঘিরে আছে, আর মাঝখানে একটা ফাঁকা বাগান। বাইরে অন্ধকার হলেও চাঁদের মৃদু আলোয় দেখতে পেলাম আমার উল্টো দিকের বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে। একটা বাচ্চা ছেলে বলে মনে হলো। মুখটা অস্পষ্ট, ছায়ায় ঢেকে আছে, কিন্তু বুঝতে পারছি আমারই বয়সী একটি ছেলে, এবং কেন জানি না খুব চেনা ঠেকলো। আমি জিজ্ঞেস করি, কে ওখানে? কোনো উত্তর আসে না। তখনই চোখ পড়ে ছেলেটার হাতের দিকে। চাঁদের আলোয় দেখলাম ছেলেটির হাতে আমার একটা খেলনা ধরা। আমার বেশ রাগ হলো। আমার খেলনা কেন নেবে ও? নিশ্চয়ই চোর। আমি ডান দিক ধরে দৌড়ে যাই ছেলেটিকে ধরবার উদ্দেশ্যে, কিন্তু যখন ওদিকের বারান্দায় পৌঁছলাম তখন আর কাউকে দেখতে পেলাম না। আশেপাশে ছেলেটিকে অনেক খুঁজলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। শুধু খেলনাটা মেঝেতে পড়ে আছে। ঠিক যে জায়গায় ছেলেটা ছিল সেইখানেই ওটা পড়ে আছে মাটিতে। হাতে তুলে বুঝলাম খেলনাটার গায়ের কিছুটা অংশ ভেজা। বারান্দার মেঝেতেও খানিকটা জল পড়ে আছে দেখলাম। তারপর আমি নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ভুলেও যেতাম ঘটনাটা, যদি না এর পর থেকে আমি বাড়িতে মাঝে মাঝেই ওই ছেলেটার উপস্থিতি টের পেতাম। মাঝে মাঝেই রাত্রে অনুভব করতাম যেন কেউ ঘুরে বেড়াচ্ছে বাড়িময়। না দেখলেও কিভাবে যেন জানতাম যে এটা ওই ছেলেটাই। আমি কিন্তু ভয় পেতাম না। আমার মনে একটা অদ্ভুত বিশ্বাস ছিল যে এই ছেলেটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি ওর চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু এই ছেলেটা মাঝে মাঝেই রাতে আসতো।
এক রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। শুয়েছিলাম, আমার টয়লেট পেয়েছিল। পুরনো বাড়ি, বাথরুমটা বেশ কিছুটা দূরে, বারান্দার একদম শেষ প্রান্তে। আমি উঠে বাথরুমে গেলাম। ফিরে এসে আমার ঘরে ঢুকেই দেখতে পেলাম আমার বিছানায় ওই অন্য ছেলেটা আমারই চাদর গায়ে ঢাকা দিয়ে শুয়ে আছে। আমার ভারী রাগ হলো। আমি দৌড়ে গিয়ে এক হ্যাঁচকা টানে চাদর সরিয়ে দিলাম। দিতেই দেখলাম বিছানায় কেউ নেই। একটু আগেও চাদরের নিচে কেউ ছিল, কিন্তু এখন নেই। লক্ষ্য করলাম বিছানার চাদর ভিজে আছে। কেউ যেন ভেজা গায়ে সেখানে শুয়েছিল একটু আগেও। সকালে এই ঘটনাটা বাবাকে বলায় বাবা মা কেউই বিশ্বাস করেনি। মা নিজে ঘুমের মাঝে অস্বাভাবিক আচরণ করলেও এমনিতে মা বরাবরই খুব যুক্তিবাদী। অতএব দোষটা আমার উপরই পড়ল। বলা হলো আমি বিছানা ভিজিয়েছি। কেউ বিশ্বাসই করতে চাইল না যে আমি সেই রাত্রে ঠিকই বাথরুমে গিয়েছিলাম। বিছানা আমি ভেজাইনি। যাই হোক, এইভাবেই কয়েক বছর চলল। মাঝে মাঝেই রাত্রে মা কুয়োর পাড়ে চলে যেত ঘুমের ঘোরে। আমিও শুনতে পেতাম ঘরের বাইরে কেউ ঘুরছে, কিন্তু কিছু করতাম না আমি। আসলে সবকিছুই সময়ের সাথে স্বাভাবিক হয়ে যায় বোধহয়। এক সেকেন্ড, একটু বাধা দিচ্ছি। আপনি কি কখনোই সেই ছেলেটির মুখ দেখেননি? দেখেছি, একবারই দেখেছি। তখন আমি বেশ কিছুটা বড়। বাথরুমে গিয়েছিলাম সেই রাতেও। আমাদের বাথরুমটা পুরনো হলেও বাবা সেটাকে নতুনের মতো আবার রেনোভেট করে বানিয়েছিল। তাতে বাথটাবও আছে। আমি বাথরুম সেরে বেরোনোর সময় হঠাৎ থমকে দাঁড়ালাম। আমার মনে হলো বাথটাবে কেউ একজন আছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সেদিকে। দেখতে পেলাম টানা প্লাস্টিকের পর্দার ওপারে কালো একটা ছায়া, যেন দাঁড়িয়ে আছে কেউ একজন। কে ওখানে? আমি পর্দাটা সরিয়ে দিলাম, আর তখনই দেখলাম আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে ছেলেটা, বা বলা ভালো দাঁড়িয়ে আছি আমি নিজে। কারণ ছেলেটার মুখ অবিকল আমার মতো, ঠিক যেন আয়নার সামনে দাঁড়িয়ে আছি। হুবহু আমারই মুখ। আমি নিজেই যেন দাঁড়িয়ে আছি নিজের মুখোমুখি। স্পষ্ট দেখলাম হলুদ বাল্বের আলোয়। আমি কিছু বললাম না, লাইট নিভিয়ে এসে শুয়ে পড়লাম। ছেলেটা ওখানেই দাঁড়িয়ে রইল মনে হলো। ঠিক বলতে পারবো না, কারণ আমি পেছন ফিরে আর দেখিনি। আমি ওকে বরাবরের মতোই সম্পূর্ণ উপেক্ষা করলাম। তারপর থেকে আমি আর কোনো দিন তার মুখোমুখি হইনি। তার চলাফেরার আওয়াজ পেয়েছি, কিন্তু আমি উঠিনি বিছানা ছেড়ে, ইগনোর করেছি। এইভাবেই কয়েক বছর চলল। তখন আমি অনেকটাই বড়। এক রাতে আবার বাবা ঘুম ভেঙে দেখল যে মা পাশে নেই। সে রাতে কোনো একটা কারণে আমিও উঠেছিলাম। বাবাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে আন্দাজ করলাম যে মা হয়তো আবার বেরিয়ে গিয়েছে। বাবা আমায় দেখে কিছু না বলেই সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পিছু পিছু আমিও গেলাম বাবার সাথে। যথারীতি দেখলাম পেছনের দরজাটা খোলা। বাবা বাইরের আলোটা জ্বালিয়ে দিল। আমরা দুজনেই বেরিয়ে এলাম। দেখলাম মা কুয়োর পাড়ে দাঁড়িয়ে আছে, ঝুঁকে কুয়োর ভেতর তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। যদিও সেই দৃষ্টি স্বাভাবিক নয়, ঘোর লাগা অস্পষ্ট দৃষ্টি তার চোখের তারায়। মধু মধু মধু, চলো চলো চলো, উপরে চলো। বাবু, আমি আসছি। এই তো বাবু আমার সাথেই রয়েছে। ওই তো দাঁড়িয়ে। মা, ওই যে বাবু ডাকছে। কোথায় বাবু? কোথায় বাবু? তুই এইখানে? বাবু তুই দাঁড়া, যাস না। আমি আসছি বাবু। মধু, বাবু তুই দাঁড়া। মধু, উপরে চলো।
আমি খানিকটা দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিলাম। মাকে টেনে আনতে গিয়ে বাবার চোখ কুয়োর ভেতর পড়ল, আর সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম বাবার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাবাও কয়েক মুহূর্ত কুয়োর নিচের দিকে অবাক বিস্ময়ে চেয়ে থাকলো। আমার দিকে যখন মুখ ঘোরালো তখন বাবার চোখে আমি স্পষ্ট একটাই অনুভূতি দেখতে পেয়েছিলাম, ভয়। কুয়োর নিচে আমার বাবা কিছু একটা দেখতে পেয়েছে, আর সেটা দেখেই বাবা প্রচন্ড ভয় পেয়েছে। কিছু একটা আছে এই মুহূর্তে ওই কুয়োর নিচে, বুঝতে পারছিলাম। আমি নিচে তাকালেই এক্ষুনি দেখতে পাবো সেটাকে। আমিও কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে যাচ্ছিলাম। বাবা হঠাৎ কি দেখে এত ভয় পেল সেটা দেখতে, কিন্তু বাবা আমায় সেই সুযোগ দিল না। কোথায় যাচ্ছিস? ভেতরে চল, আয়, চলে আয়। কি হয়েছে বাবা? আমাকে একবার দেখতে দাও বাবা, প্লিজ বাবা, একবার। মাকে আর আমাকে দুই হাতে জাপটে ধরে প্রায় টানতে টানতে ওপরে নিয়ে চলে এলো। ঘরে ফিরে আমায় সামনে দেখে মা কিছুক্ষণের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু তবুও সেই রাত্রে বাবা আমাকে নিজের ঘরে যেতে দিল না। আমাকে মায়ের সঙ্গে শুতে বলল, আর নিজে সারা রাত ঘর ময় পায়চারি করে কাটালো। যতবার চোখ খুললাম দেখলাম বাবা জেগে আছে, যেন একটা অন্তর্দ্বন্দ্ব চলছে তার মনে। পরের দিন স্কুল থেকে ফিরে দেখলাম বাবা লোক লাগিয়ে একটা ঢালাই স্ল্যাব এনে কুয়োটার মুখ ঢেকে দিয়েছে। বাবা আর কোনো দিন সেই কুয়োর কথা বা সেই রাতের কথা তোলেনি। আশ্চর্যভাবে এরপর থেকে মায়ের ঘুমের মধ্যে হাঁটাটাও বন্ধ হয়ে গেল, আর আমিও সেই অদ্ভুত ছেলেটার উপস্থিতি আর অনুভব করতে পারিনি এরপর থেকে। আপনি কখনো জিজ্ঞাসা করেননি আপনার বাবাকে যে সে রাতে উনি কি দেখেছিলেন কুয়োর ভেতর? না, করিনি বহু বছর। তবে কয়েকদিন আগেই এই প্রশ্ন করেছিলাম, করতে হয়েছে, কিন্তু বাবা কোনো উত্তর দেননি। আর একটা কথা, ওই কুয়োর মুখ যে বন্ধ করে দিলেন তিনি, ওটা কি আপনারা ব্যবহার করতেন না? না, ওটা তো পরিত্যক্ত কুয়ো। বহু বছর আগে হয়তো ব্যবহার হতো, কিন্তু আমাদের সময় তো ট্যাপ ওয়াটার এসে গেল, তাই কুয়োর আর প্রয়োজন ছিল না। ওটা বরাবরই এমনিই পড়েছিল। বেশ, কিন্তু এত বছর পর হঠাৎ করে এই সমস্যা নিয়ে আবার আমার কাছে আসা নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আন্দাজ করতে পারি আরও কিছু একটা ঘটেছে ইতিমধ্যে। প্রমথেশবাবু এতক্ষণ ডান পায়ের ওপর বাঁ পা চড়িয়ে বসেছিলেন, এইবার বাঁ পায়ের ওপর ডান পা দিয়ে বসলেন। বললেন, হ্যাঁ প্রফেসর, আপনি ঠিকই অনুমান করেছেন। কুয়োর মুখটা বন্ধ করার পর থেকে আমাদের জীবন খুব স্বাভাবিকভাবেই কেটেছে। আমি রানাঘাট থেকেই স্কুল শেষ করে কলকাতার কলেজে ভর্তি হলাম। পৈতৃক ব্যবসার হাল ধরলাম কলেজের পর। ততদিনে বিজনেস বেড়ে কলকাতায় মেন অফিস খোলা হয় এবং আমিও কলকাতাতেই থেকে যাই। তবে মা বাবা কিছুতেই পুরনো বাড়ি ছেড়ে এখানে আসেনি। ওই মাসে একবার করে দুজনে আসে, 2-3 দিন কাটিয়ে চলে যায়। সেই কারণে আমারও আর ওই বাড়ি যাওয়া হয় না, বহু বছর হলো। চলছিল ভালোই, কিন্তু সত্যি বলতে আমি কোনোদিনই বোধহয় ওই বাড়ি ছেড়ে পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। মাঝে মাঝেই আমার পুরনো বাড়ির কথা মনে পড়ত। রাতে স্বপ্ন দেখতাম। বাড়ির স্বপ্ন দেখতেন নাকি কুয়োর স্বপ্ন? আপনি আরো একবার সঠিক আন্দাজ করেছেন। বাড়ি না, আমি কুয়োটাই দেখতাম রাতে ঘুমের মধ্যে। মাঝে মাঝেই একটা অদ্ভুত স্বপ্ন হানা দেয় ঘুমের মধ্যে আমার। আমি দেখি আমি একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছি। চারিদিকে স্যাঁত স্যাঁতে শ্যাওলা মাখা সবুজ দেওয়াল, অন্ধকার কূপ। কিন্তু আমার একটুও দেখতে অসুবিধে হচ্ছে না। খুব স্বাভাবিক একটা হালকা সবজে আলোয় যেন সব স্পষ্ট দেখতে পাচ্ছি। মাথার উপর তাকালে দেখতে পাই আলো। গোল একটা ফাঁক দিয়ে
আলো ঢুকছে সামান্য। বুঝতে পারি আমি একটা কুয়োর নিচে দাঁড়িয়ে আছি। তখনই মনে হয় আমার পাশে একটা কেউ এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি সেদিকে তাকাই না, কারণ জানি না, কিন্তু আমার সেদিকে তাকাতে ইচ্ছে করে না। আমি চোখ বন্ধ করে নিই। আমার পাশে যে এসে দাঁড়িয়েছে সে এইবার চলাফেরা শুরু করে। আমার পায়ের নিচে জলে তার চলাফেরার শব্দ শুনতে থাকি। আমি অনুভব করতে পারি সে চাইছে, যেন সে তীব্রভাবে চাইছে আমি তার দিকে তাকাই, কিন্তু আমি তাকাই না, চোখ বন্ধ করে রাখি। সে আমায় ছুঁতে পারে না। আশ্চর্যভাবে এত কিছুর মধ্যেও আমার যেন মনে হয় ওই সত্তাটা আমায় ছুঁতে ভয় পাচ্ছে। সে আমাকে ভয় পায়। ব্যাস এই অবধি দেখি স্বপ্নটা। তারপরেই আমার ঘুম ভেঙে যায়। প্রতিবার এই একটাই দৃশ্য আমি দেখি। মাঝে মাঝেই রাতে এই স্বপ্নটা আমি এখনো দেখি, জানেন। আবারও বলছি, ওই কুয়োয় পড়ে যাওয়া নিয়ে কিন্তু আমার কোনো স্মৃতি বা ভয় নেই, কিন্তু তবুও আমি এই স্বপ্ন দেখি। একটু থেমে তিনি আবার বললেন, এবার আপনার কাছে আসার কারণটা বলি। রিসেন্টলি, মানে এই কয়েক সপ্তাহ আগেই হঠাৎ এক রাতে আমার ঘুম ভেঙে যায় এবং আমি একটা তীব্র টান অনুভব করি আমার সেই পুরনো বাড়িটার প্রতি, বা বলা যায় স্পেসিফিক্যালি ওই পুরনো কুয়োটার প্রতি। আমার মনে হয় আমার একবার ফিরে যাওয়া উচিত। আর এরপর থেকেই সেই অনুভূতি চেপে বসলো আমার ওপর। এতদিন যে বাড়িতে যাইনি, হঠাৎ করেই বারবার মনে হতে লাগলো যে সেখানে যাই, ফিরে যাই। তাই আগের সপ্তাহে আমি বাবা মাকে কিছু না জানিয়েই বাড়িতে গিয়ে হাজির হলাম। বাবা আমাকে দেখে মোটেই খুশি হলো না, বুঝতে পারলাম, কিন্তু মুখে কিছু বলল না। আরো একবার বাধা দিচ্ছি আপনাকে, এত বছরে আপনার বাবা বা মা কখনো আপনাকে বাড়িতে আসতে বলেনি? পুজোর ছুটি বা অন্য সময়? মা বলেছে, কিন্তু বাবা বলেনি। ইনফ্যাক্ট বাবাই আমায় কলকাতায় পাঠিয়ে দিয়েছিল পড়তে। মায়ের আমার জন্য মন কেমন করলে বা আমার বাবা মাকে দেখতে ইচ্ছে করলে বাবা মাই চলে আসতো কলকাতায় আমার ফ্ল্যাটে। কেন জানি মনে হতো বাবা আমাকে ওই বাড়ি থেকে দূরে রাখতে চায়। বেশ, তারপর? হ্যাঁ, যা বলছিলাম, তো গত সপ্তাহে ওই কারণেই আমি বাবাকে না জানিয়েই হঠাৎ বাড়িতে গিয়ে হাজির হলাম। চমকটা লাগলো যখন বাড়ির পেছনে গিয়ে দেখলাম কুয়োর ওপরের ভারী ঢাকনাটা ভেঙে পড়েছে। মাকে প্রশ্ন করে জানলাম 3 দিন আগে রাতে হঠাৎ কুয়োর পাশের নারকেল গাছে বাজ পড়ে। গাছটা ভেঙে পড়ার সময় ওই কুয়োর ওপর এসে পড়ে। তাতে ওপরের ঢাকা স্ল্যাবের একাংশ ভেঙে পড়ে। আশ্চর্যের ব্যাপার, যে রাতে এই ঢাকনাটা ভেঙে পড়ে ঠিক সেই রাত থেকেই অদ্ভুতভাবে আমার ঘুম ভেঙে আমি প্রথমবার এখানে ফিরে আসার আকর্ষণটা অনুভব করি। সেটা মনে আছে কারণ পরের দিন সকালে শুনেছিলাম রানাঘাটে বিশাল ঝড় হয়েছে। এদিকেও ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু ততটা নয়। যাই হোক, বাড়ি ফিরলাম যে রাতে, সেই রাতেই আবার এত বছর পর মায়ের সঙ্গে আবার ঘটনাটা ঘটল। মানে সেই রাতেই মা আবার স্লিপ ওয়াক করলো। রাতে আমারও ঘুম ভেঙে গেল। মধু, মধু! দেখলাম বাবা ঘর থেকে বেরোচ্ছে মাকে খুঁজতে। বাবার আগেই আমি দৌড়লাম নিচে। বাবা বারণ করা সত্ত্বেও আমি গেলাম মাকে ফিরিয়ে আনতে। বাবার যেহেতু বয়স হয়েছে তাই বাবা আমার সঙ্গে পারলেন না। আমি আগে আগে বেরিয়ে এলাম বাইরে। ঠিক সেই কত বছর আগের রাতেরই যেন পুনরাবৃত্তি। গিয়ে দেখলাম মা কুয়োর ধারে দাঁড়িয়ে নিচের দিকে চেয়ে কারোর সঙ্গে কথা বলে যাচ্ছে বিড়বিড় করে। বাবা, বাবা, তুই এখানে কি করছিস বাবা?
কুয়োর মধ্যে কি করছিস বাবা? মা, উঠে আয়, চলে আয় বাবা, আমার মা। কাছে আয় বাবা, চলে আয়। মা, আমি গিয়ে বার কয়েক মা বলে ডাকতে মা আমার দিকে ফিরে তাকালো। চোখের ঘোলাটে দৃষ্টিতে এবার বিস্ময় ফুটে উঠল। মা বিড়বিড় করে কেমন যেন ঘোরের মধ্যেই আমায় প্রশ্ন করলো, হ্যাঁ হ্যাঁ বাবু, তুই কখন উঠলি বাবা? ভাবলাম মা ঘুম থেকে ওঠার কথা বলছে, তাই বললাম, এই তো একটু আগে ঘুম ভেঙে গেল। কিন্তু তুমি এখানে কেন এলে মা? না না, তুই তুই ওপরে কখন উঠে এলি বাবা? কি বলছো মা? কোথায় উঠবো? তুই তো নিচে ছিলি। কই নিচে ছিলাম? আমি তো ওপরের ঘরে ঘুমোই। কিন্তু কিন্তু এখানে, তবে ওটা ওটা কে? মা কুয়োর নিচের দিকে ফিরে তাকালো। আমার মন বলছিল যে মায়ের দৃষ্টি অনুসরণ করে আমার কুয়োর ভেতরে তাকানো উচিত নয়, নিচে তাকানোটা ভুল হবে। এমন কিছু দেখব যা আমি হয়তো দেখতে চাই না, কিন্তু একটা অদ্ভুত কৌতূহল আর আকর্ষণ আমায় পেয়ে বসেছিল। না তাকানোর তীব্র সতর্কতা এবং ততোধিক তীব্র তাকানোর আকর্ষণের যুদ্ধে জয়ী হলো কৌতূহল। আমি কুয়োর ভেতর উঁকি দিলাম। দুটো জ্বলন্ত চোখের দৃষ্টি চেয়ে আছে আমার দিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম কুয়োর দেয়াল বেয়ে যেটা উঠে আসার চেষ্টা করছে সেটা আর কেউ নয়, আমি আমি আমারই মতন দেখতে ওটা চেয়ে আছে আমার দিকে। ছোট বয়সের আমি নই, এই এই এখনকার আমি। এই একই একই চেহারা, একই পোশাক, শুধু তার শরীর ভিজে আছে জলে। চুল আর সারা শরীর থেকে গড়িয়ে পড়ছে জল, তবে তার চোখে দুঃখ, রাগ আর হতাশা ভরা দৃষ্টি। জীবনে এই প্রথমবার আমার ভয় করলো। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। বড় জোর কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম সেদিকে, ততক্ষণে বাবা এসে গিয়েছে। তারপরেই আমি কুয়ো থেকে চোখ ফিরিয়ে নিই। বাবা আমাকে টেনে সরিয়ে দিল। চল চল। আমি আর বাবা মিলে মাকে ধরাধরি করে আবার ফিরিয়ে আনলাম ঘরে। চলো 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 উঠে এসেছে, চলো উঠে চলো। এসেছে। এরপরেই আমি ঠিক করি যে এই বিষয়টা খতিয়ে দেখতে হবে। কুয়োর রহস্যটার সমাধান হওয়া দরকার। আপনার কথা থেকে মনে হলো আপনার বাবা কিছু একটা জানেন। তাকে জিজ্ঞেস করেননি? না, করিনি, কারণ আমি জানি বাবা কিছু বলবে না। বাবা কিছু একটা চাপা দিতে চাইছে, আর সেই কারণেই আপনার কাছে আসা। আসলে একটা অদ্ভুত অনুভূতি হয় জানেন। আমার কেন জানি না মনে হয় আমি কিছু একটা ভুলে যাচ্ছি এই পুরো ব্যাপারটায়। সেটা যে কি তা কিছুতেই মনে করতে পারি না, কিন্তু কিছু একটা বাদ যাচ্ছে বা কিছু একটা ভুলে গিয়েছি। তবে একটা ব্যাপার এত বছরে আমার কাছে পরিষ্কার, এই কুয়োটা বোধহয় আমায় স্বস্তি দেবে না। আবার ওর মুখ ঢেকে দিলে হয়তো সেটা একটা ক্ষণস্থায়ী সমাধান হবে, কিন্তু কিন্তু আমি একটা পার্মানেন্ট সলিউশন চাই। এই রহস্যের মূল খুঁজে পেতে চাই আমি, প্রফেসর। আমি আপনার অনেক নাম শুনেছি, আপনার লেখা পড়েছি। আমার মনে হয়েছে গোটা বিষয়টা নিয়ে একটা যুক্তিযুক্ত নিউট্রাল অ্যাঙ্গেল থেকে ভাবনা চিন্তা হওয়া দরকার। তাই আমি আপনার সাহায্য চাইতে এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি এতক্ষণ ডুবেছিলাম এই কাহিনীর মধ্যে। অদ্ভুত কাহিনী, অদ্ভুত ঘটনা। খুবই ইন্টারেস্টিং। আপনার পৈতৃক বাড়ি গেলে কি সেই কুয়ো দেখা যাবে? অবশ্যই আপনি আসবেন প্রফেসর। আপনি নিজে এলে তো খুবই ভালো হয়। আপনি আপনি কয়েকদিন এসে থাকুন না, আমিও না হয় কয়েকদিন থেকে যাব রানাঘাটে। বেশ তো,
আমি ইউনিভার্সিটির কাজ গুছিয়ে নিতে পারলে এই সামনের উইকেন্ডে চেষ্টা করতে পারি। আপনি ফ্রি থাকবেন? আপনি যেদিনই সময় দেবেন আমি আমার কাজকর্ম ফাঁকা করে নেব। এটাই তো নিজের ব্যবসার সুবিধে। বেশ বেশ, তবে আমি আপনাকে ফোন করে জানাবো। আপনি যে নম্বরে আসার আগে ফোন করেছিলেন তাতেই পাবো তো আপনাকে? হ্যাঁ, ওটাই। থ্যাংক ইউ প্রফেসর ব্যানার্জি। আজ তাহলে আমি উঠি, আপনার অনেকটা সময় নিলাম। প্রমথেশবাবু বেরিয়ে যাচ্ছিলেন, দরজার কাছে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি শ্যাওলার সোদা গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, গন্ধ? কই না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। পরের সপ্তাহে যাওয়া হলো না। আমি ফাঁকাই ছিলাম, কিন্তু প্রমথেশবাবু ফোন করে জানালেন ওনার কাজ পড়ে গিয়েছে। তারপরের সপ্তাহ তো তার হলো না। কিন্তু আমার মনে কৌতূহল বেড়েই চলেছিল। আমার কেন জানি মনে হচ্ছে প্রমথেশ রায়চৌধুরী নিজেই ইচ্ছা করে দেরি করছেন। নিজের মনে এক ধরনের দ্বন্দ্ব লড়ছেন মনে হয়। মানে তিনি রহস্যের সমাধান চাইছেন সত্যি, কিন্তু তারই মনের গভীরে কিছু একটা সেই কাজে তাকে বাধাও দিচ্ছে তার অজান্তেই। এর কারণটা আমি ধরতে পারছি না এখনই। ভদ্রলোক তার অতীত ও বর্তমানে যে কাহিনী শুনিয়ে গিয়েছেন তাতেও অদ্ভুত কয়েকটি বিষয় আছে। ওইসব দৃশ্য বা স্বপ্ন দেখাটা অস্বাভাবিক নয়। ওইসব দেখার অনেক কারণ থাকতে পারে। হয়তো পুরোটাই মনের গভীরে অসুখ, বা হয়তো এর কোনো অতিপ্রাকৃত কারণ আছে, থাকতেই পারে। কিন্তু খটকাটা আমার অন্য জায়গায় লাগছে। গোটা গল্পের মধ্যে অদ্ভুত ব্যাপারটা হলো ভয়। প্রমথেশবাবু ছোট থেকেই যেসব ঘটনার সম্মুখীন হয়েছেন তাতে তার ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তিনি যেভাবে বা যা বললেন তাতে বোঝা গেল যে তিনি ভয় পাননি। তার আচরণ থেকেছে স্বাভাবিক। আশ্চর্য রকমের নির্লিপ্ত ও নিশ্চিন্ত থেকেছেন সেই ছোট থেকেই। এটারও কারণ ধরতে পারছি না। আমার মন বলছে খুব ইন্টারেস্টিং কিছু একটা ব্যাপার আছে এই ঘটনাটায়, খতিয়ে দেখতেই হচ্ছে। একরকম নিজেই তাই ওনার নাম্বার বের করে নিজে থেকেই ফোন করলাম ভদ্রলোককে। এইবার আর না বলার সুযোগ দিলাম না, কিছুটা জোর দিয়েই বললাম যাওয়ার কথাটা। তাতে লাভও হলো। ঠিক হলো, আগামী সপ্তাহের উইকেন্ডেই রানাঘাট যাওয়া হবে। কথা মতো শুক্রবার সন্ধ্যেবেলা আমরা গাড়ি নিয়ে রওনা হলাম রানাঘাটের উদ্দেশ্যে। প্রমথেশবাবু নিজের গাড়ি, ড্রাইভার চালাচ্ছে আর আমরা পিছনের সিটে বসে। আমি শ্যাওলার গন্ধ পাচ্ছি আবার। জানলা নামিয়ে দিয়েও মৃদু গন্ধ আসছে। আমি মাইন্ড ডিস্ট্র্যাক্ট করতে প্রমথেশবাবুর সঙ্গে কথা বলতে শুরু করলাম। আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে কি আর কিছু ঘটেছে? ঘটেছে বলতে, মা আগের সপ্তাহে আরো একবার রাতে ঘোরের মধ্যে হেঁটে বেরিয়ে গিয়েছিল বাড়ির পেছনে, সেই একই ব্যাপার। আর আমি ওই স্বপ্নটা আরো একবার দেখেছি এর মধ্যে। মানে সেই স্বপ্ন যে আপনি কুয়োর নিচে রয়েছেন? হ্যাঁ, বাবা বলছিল কুয়োর মুখটা আবার ঢেকে দেবে। আমি বারণ করেছি, বলেছি যে আগে আপনি দেখবেন, তারপর সব করা যাবে ক্ষণ। হ্যাঁ, ভালো করেছেন। কিছুক্ষণ চুপ করে থেকে ভদ্রলোক গলা খাদে নামিয়ে কিন্তু খানিকটা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলেন। একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ, বলুন না। আপনার কি মনে হয় যে পুরো ব্যাপারটাই আমার মস্তিষ্কের বিকার? বিশ্বাস করুন, আমি নিজেই বহুবার ভেবেছি যে আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। আমি এরকমই একটা প্রশ্ন আসবে বলে আশা করেছিলাম, তাই উত্তরে বললাম, দেখুন, গোটা ব্যাপারটা সাইকোলজিক্যাল হতেই পারে, কিন্তু সেক্ষেত্রেও একটা ব্যাখ্যা থাকতেই হবে। যদি ধরে নিই পুরোটাই আপনার মস্তিষ্কে সৃষ্ট এক ধরনের বিভ্রম, তবে প্রশ্ন আসে যে বাড়ির 3 জন বাসিন্দা একসাথে কিভাবে হ্যালুসিনেট করছে। আর তাছাড়াও আমার ধারণা ব্যাপারটা পুরোটা প্রাকৃতিক নয়। কিন্তু এরকম মনে হওয়ার কারণ আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। সহজ কথায় আমার মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে, 6 সেন্স বলতে পারেন, এবং আমার সেই অনুভূতি আমায় বলছে যে
বিষয়টা খতিয়ে দেখা উচিত। আর ঠিক সেই কারণেই আমি আপনার সঙ্গে আপনাদের পৈতৃক বাড়িতে যেতে রাজি হয়েছে। ও, ইন এনি কেস, ইটস টু আর্লি টু সে। কয়েকটা পয়েন্ট খতিয়ে না দেখা অবধি কোনো ধারণা করা ঠিক হবে না। আচ্ছা প্রমথেশবাবু, আপনি তো বললেন আপনার স্মৃতি শুধুমাত্র ওই 5 বছর বয়স থেকেই আছে, তার আগের কোনো স্মৃতি আপনার নেই, তাই না? হ্যাঁ, আমার স্মৃতি ওই কুয়ো থেকে উদ্ধার হওয়ার পর থেকেই আছে। তার আগে অবধি কোনো মেমরি আমার নেই। শুধু কুয়োর ঘটনা নয়, কোনো স্মৃতিই নেই, পুরোটাই ব্ল্যাঙ্ক স্লেট। আপনার একদম প্রথম স্মৃতি কি? আমায় ধরাধরি করে এনে বিছানায় বসানো হলো। আমার গা তখনও ভেজা, কিভাবে ভিজেছে তা জানি না, মনে করতে পারলাম না। কখনো মনে করার চেষ্টা করেননি এর আগের স্মৃতি? না, আসলে প্রয়োজন বোধ করিনি তেমন। আচ্ছা প্রফেসর, আপনার হঠাৎ এই বিষয়ে ইন্টারেস্ট কেন? এ বিষয়ে বলতে গিয়ে আপনি অকাল্ট বা অলৌকিক বলতে চাইছেন? হ্যাঁ। সে লম্বা কাহিনী, তবে ছোট থেকেই বুঝতে পারতাম আমার মধ্যে কিছু একটা আলাদা রয়েছে। এমন বহু কিছু মাঝে মাঝে প্রত্যক্ষ করতাম যা বুঝতে পারতাম শুধু আমিই দেখতে পাচ্ছি। ভয় পেতাম মাঝে মাঝে কিছু দেখে, কিন্তু সেই কথাগুলো অন্যদের বলতাম না, পাছে কেউ যদি আমায় পাগল ভাবে। কিন্তু এরপর কালক্রমে এমন কিছু ঘটনার সম্মুখীন হই যা আমার বিশ্বাস অবিশ্বাসের মাঝের রেখাটি অনেকটা মিলিয়ে দিয়েছিল। আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে আমাদের জানা এই জড়জগতের বাইরেও বহু কিছু আছে। ওয়েল, দ্যাটস আ স্টোরি ফর সাম আদার টাইম। আপাতত সামনে বেশ টানা পথ। ওই যে একটা ছোট দোকান দেখা যাচ্ছে, আসুন না দেখি কফি পাওয়া যায় কিনা। হ্যাঁ চলুন। লোহার মূর্ছে ধরা বড় গেটটা খুলে যখন পুরনো বাড়িটায় গাড়ি ঢুকছে, হাত ঘড়ি রেডিয়াম ডায়ালে দেখলাম প্রায় 10টা বাজছে। মানে প্রায় 3 ঘন্টা লাগলো। বাড়িটা বেশ বড়, তবে পুরনো হলেও মেরামত করে রাখা হয়েছে। পুরনো আমলের গ্রিলের ডিজাইন আর জানলার পাল্লায় খড়খড়ি থেকেই বোঝা যায় বাড়ির বয়স কম নয়। বাড়ির ভেতর ঢুকতেই প্রথমেই একজন বয়স্ক মানুষের মুখোমুখি হলাম। প্রমথেশবাবু পরিচয় করিয়ে দিলেন। আলাপ করিয়ে দিই, এই আমার বাবা শ্রী নারায়ণ রায়চৌধুরী। বাবা, ইনি হলেন ডক্টর অতীন্দ্র ব্যানার্জি, যার কথা তোমায় বলেছিলাম। হ্যাঁ, নমস্কার। বুঝলাম ভদ্রলোক আমাকে দেখে মোটেই খুশি হননি। সাধারণ 1-2 কথা ভদ্রতা করে বলে লোকটি চলে গেলেন। তারপর পরিচয় হলো প্রমথেশবাবুর মা নির্মলা দেবীর সাথে। মহিলা যে আমায় দেখে তার স্বামীর মতো ক্ষুণ্ণ হয়েছেন তা মনে হলো না, বরং তিনি অতিথি পেয়ে বেশ খুশিই হয়েছেন বলে মনে হলো। বেশ যত্ন করে তিনি আমাদের বসিয়ে খাওয়ালেন রাত্রে। নিচের তলায় একটা ঘর আগে থেকেই সাজিয়ে রাখা ছিল আমার জন্য। ডিনার শেষে আমি সেখানেই ঢুকে পড়লাম। অন্তত 2 দিন থাকার মতো জিনিস সাথে নিয়েই এসেছি। পরের দিন সকালে ওঠা তাড়া না থাকলে কিছুটা রাত অবধি জেগে বই পড়া বা কাজ করাটা আমার সেই কলেজ জীবনের অভ্যাস। এখানেও একটা বই পড়ছিলাম রাতে শুয়ে শুয়ে। বইটার নাম ডেভিল ইন পিন স্ট্রাইপস, রবি সুব্রমণিয়াম। বেশ টান কর্পোরেট থ্রিলার। বইয়ের মধ্যেই ডুবেছিলাম, কিন্তু মনোযোগ ভঙ্গ হলো হঠাৎ। মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর শুধু বেডসাইড লাইটের আলো, কিন্তু বাইরে ডিম লাইট আছে। দরজার নিচে তাকিয়ে মনে হলো বাইরের দিকে দরজার সামনেই কেউ চলাফেরা করছে। দরজার নিচের আলো ছায়া যেন নড়ছে। আমি বইয়ের পাতায় বুকমার্ক ঢুকিয়ে সেটা বন্ধ করলাম। তারপর খাট থেকে নেমে দরজা খুললাম, আর সাথে সাথেই সমস্ত আলো একসাথে নিভে গেল। পকেটে মোবাইল নিয়েই বেরিয়েছি, তাতে ফ্ল্যাশ লাইট অন করলাম। আলো ঘোরাতে লাগলাম ফাঁকা উঠোন জুড়ে। আমার দরজার বাইরে জল পড়ে আছে কিছুটা, আর সেখান থেকে
এক জোড়া পায়ের ছাপ এগিয়ে গিয়েছে। পায়ের ছাপ বরাবর আলো ফেললাম। আশ্চর্য, পায়ের ছাপ মাঝপথে শেষ হয়ে গিয়েছে। যেখানে ছাপ শেষ হয়েছে তার আশেপাশে কোনো দেওয়াল বা লুকিয়ে থাকার কোনো জায়গাই নেই, অথচ এখানেই মিলিয়ে গিয়েছে ছাপগুলো। যেন হাঁটতে থাকা মানুষটা মাঝপথে গায়েব হয়েছে বা মাটি ছেড়ে শূন্যে চলতে শুরু করেছে এখান থেকে। পায়ের ছাপ দেখে মনে হয় কোনো বাচ্চা। আশেপাশে আলো ঘোরাতে খেয়াল করলাম যে আমার সামনে উল্টো দিকে বারান্দায় একজন দাঁড়িয়ে আছে। মোবাইলের আলো যেখানে শেষ হয়েছে সেই আলোর বৃত্তের বাইরে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে। শুধু তার পা জোড়া দেখতে পাচ্ছি, বাকি শরীর অবধি আলো পৌঁছতে পারছে না। আমি বারান্দা ঘুরিয়ে যখন সেই জায়গায় পৌঁছলাম তখন সেই ছায়ামূর্তিটি আর সেখানে নেই। তবে মেঝেতে জল পড়ে আছে কিছুটা। জলের দাগ একটি দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। দরজাটা বাড়ির পেছন দিকে খোলে। আন্দাজ করতে পারি এটাই বাড়ির পিছনে কুয়োর কাছে যাওয়ার দরজা। আমি নিজের ঘরে ফিরে এলাম। এখন একবার কুয়োটা দেখতে পেলে ভালো হতো, কিন্তু উপায় নেই। তার উপর এখন রাত 2টোরও বেশি হয়ে গেছে। এখন কাউকে ডেকে তুলে দরজা খুলতে বলাটা বেয়াদবি হবে। বই আর খুললাম না, শুয়ে পড়লাম। কিন্তু এত রাতেও ঘুম এলো না। কয়েকটা হিসাব মিলছে না। এই অন্ধকূপ থেকে উঠে আসা মূর্তিটিকে দেখতে প্রমথেশবাবুর মতোই কেন? তার মা বারবার কিসের টানে সেখানে ফিরে যায়? আর আজ আমায় দেখা দেওয়ার কারণটাই বা কি? কিছু কি বলতে চায় সে? আচ্ছা, কাল রাতে কিছু শুনেছেন নাকি? সকালে ব্রেকফাস্ট টেবিলে প্রমথেশ বাবুকে আমি প্রশ্নটা করলাম। শুনেছি মানে একবার মনে হয়েছে যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে, কিন্তু আমি উঠিনি। কেন বলুন তো, আপনি কিছু দেখেছেন নাকি? হ্যাঁ, তবে কি দেখেছি সেটাই প্রশ্ন। আচ্ছা প্রমথেশ বাবু, আপনি কি 5 বছর বয়সে কুয়োতে পড়ার সময় মাথায় আঘাত পেয়েছিলেন? না, কোনো চোট আঘাত লাগেনি। বেশ, আসলে মাথায় চোট পেয়ে থাকলে আপনার স্মৃতিলোপের বিষয়টার একটা ব্যাখ্যা পাওয়া যেত। না প্রফেসর, সেরকম কিছুই হয়নি। ও, আপনি তো কুয়োটাই দেখেননি। চলুন আপনাকে খাওয়ার পর ওটা একবার দেখিয়ে আনি। রাতে ঠিকই আন্দাজ করেছিলাম। গতকাল রাতে যে দরজার সামনে গিয়ে জলের দাগ শেষ হয়েছিল সেটা খুলেই আমরা বাড়ির পেছন দিকের জমিতে বেরোলাম। দরজার থেকে খানিকটা দূরেই কুয়োটা। বেশ পুরনো কুয়ো। এটা দেখেই বোঝা যায় এই বাড়িটার চেয়েও প্রাচীন এই কুয়োটা। সম্ভবত বহু যুগ আগে জলের প্রয়োজনে এই জমিতে কুয়ো খোঁড়া হয়েছিল, পরে জমি কিনে বাড়িটারি হয়েছে। কুয়োটার একদিক ভেঙে গিয়েছে, মুখটা অর্ধেক ঢাকা, বাকিটা কুয়োর ভাঙা অংশের সাথেই ভেঙে গিয়েছে। উকি দিলাম নিচে, কালো জল চোখে পড়ল। আর একটা পরিচিত গন্ধ পেলাম, সোঁদা শ্যাওলার গন্ধ। আমি জানি এই গন্ধটা শুধু আমিই পাচ্ছি প্রথম দিন থেকে। কি মানে এই গন্ধের? আচ্ছা, তার মানে কি এই কুয়োর গন্ধ লেগে আছে প্রমথেশ রায়চৌধুরীর শরীরে? কিন্তু কেন? যেন কুয়োয় পড়ে যাওয়ার পর থেকেই এই গন্ধটা তার সঙ্গে জুড়ে গিয়েছে। আশ্চর্য। অন্ধকারে মাথা গুলিয়ে যায় নিচে কুয়োটার দিকে তাকালে। আমি নিশ্চিত কুয়োটায় কিছু একটা আছে, এটা আমার অনুভূতি। কিন্তু সেটা অশুভ কিনা বলতে পারছি না। কেমন যেন মনটা ভারী হয়ে যায় এটার সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর বললাম, চলুন
এবার যাই। আপনার মা বাবাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ চলো। সবে ঘুরে দু পা এগিয়েছি, হঠাৎ তখনই পেছন থেকে একটা চুপ শব্দ হলো। কুয়োর জলে ভারী কিছু হঠাৎ করে পড়েছে বা কেউ ঝাঁপ দিয়েছে। দ্রুত ঘুরলাম, এগিয়ে গেলাম কুয়োর দিকে, কিন্তু কিছু দেখতে পেলাম না। শুধু অনেকটা নিচে কুয়োর জলের উপর হিল্লোল ফুটেছে। এই পরিষ্কার দিনের আলোতেও কয়েক মুহূর্তের জন্য ভয়ে আমার ঘাড়ের চুল দাঁড়িয়ে গিয়েছে বুঝলাম। দুজনেই একে অন্যের মুখ চাইলাম, কিন্তু কি বস্তু এক মুহূর্তের মধ্যেই আমাদের দৃষ্টি ঘুরতেই নিচে পড়ল তার উত্তর আমাদের কারুর কাছেই নেই। ফিরে এলাম বাড়িতে। ফেরার সময় কেন জানি না মনে হতে লাগলো কুয়ো থেকে কেউ একটা উঁকি দিয়ে আমাদের চলে যাওয়া দেখছে, কিন্তু আমি জানি পেছন ফিরে কিছুই দেখতে পাবো না, তাই আর ফিরলাম না। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করার সময় আবারও সেই একই চুপ শব্দটা কানে এলো। শব্দটা আমরা দুজনেই শুনেছি, কিন্তু কিছুই বললাম না আমরা। বাড়িতে ঢুকে দেখলাম সামনের দিকে বাইরে বারান্দায় বসে আছেন প্রমথেশবাবুর মা নির্মলা দেবী। আমি এগিয়ে গিয়ে তার সামনে বেতের চেয়ারে বসলাম। তা বাবা, কাল ঘুম হয়েছে? হ্যাঁ মাসিমা, হয়েছে। ঠিক করে খেয়েছো তো সকালে? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। লুচি আলুর দম এমনিতেই আমার খুব প্রিয়। হ্যাঁ, আমার প্রমথেশেরও খুব প্রিয়। মাসিমা, আপনাকে কয়েকটি প্রশ্ন করার ছিল। বেশ তো বাবা, বলো না। আমি শুনলাম প্রমথেশবাবুর কাছে সব কথা। আচ্ছা মাসিমা, আমায় সেদিনের ঘটনা বলতে পারেন? মানে ওই প্রমথেশবাবুর 5 বছর বয়সে ঘটা দুর্ঘটনাটা। যতদূর শুনেছি আপনিই তো প্রথম এসেছিলেন ডাক শুনে, তাই না? হ্যাঁ বাবা, আমি সামনের বাগানে মালির কাজ দেখাশোনা করছিলাম। সেই সময় ডাক শুনি বাবুর। বাবু বিপদে পড়ে আমায় ডাকছে মনে হলো। মালি দুজনকে প্রশ্ন করলাম যে তারা কিছু শুনেছে কিনা, কিন্তু ওরা জানালো যে ওরা কিছুই শোনেনি। কিন্তু আমি যেন স্পষ্টই শুনেছি ওর ডাক। আমি ছুটলাম বাড়ির পেছনের দিকে। আমার মন বলছিল যে ডাকটা কুয়ো থেকেই আসছে। আমি কুয়োর মুখ থেকে নিচে দেখলাম, মনটা কু গাইছিল। কিছু একটা অঘটন ঘটেছে আশঙ্কায় আমার। কুয়োর নিচে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না প্রথমে। জল শান্ত ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই জল নড়ে উঠল, যেন যেন নিচে থেকে কেউ উঠে আসছে। দেখলাম বাবুর মাথাটা উঠে এলো জলের ওপরে। বাবু ভেসে উঠল, ওপর দিকে চাইলো। ওকে দেখেই আমি চিৎকার করে উঠি। ততক্ষণে মালিরা এসে গিয়েছিল। ওরাই তাড়াতাড়ি দড়ি জোগাড় করে আনে। একজন নেমে গিয়ে তুলে আনে বাবুকে। তুলে আনার পর বলেছিল কিভাবে কুয়োতে পড়েছে? না, এরপর প্রায় 1 মাস একটাও কথা বলেনি ও। আমাকে আর ওর বাবাকেও কয়েকদিন চিনতে পারেনি। প্রথম কয়েকদিন খাবারও খেতে পারছিল না। ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়েছিল বাবু। শখ থেকে এরকম হয়ে থাকে অনেক সময়। যাই হোক, ধন্যবাদ। প্রমথেশবাবু এতক্ষণ আমাদের পাশে দাঁড়িয়েই কথোপকথন শুনছিলেন। আমি উঠে দাঁড়িয়ে তাকে বললাম, আপনার বাবা? বাবা মর্নিং ওয়াকে গিয়েছে, এখনো ফেরেনি। বেশ। আচ্ছা, সেই দিন যে দুজন মালি আপনাকে উদ্ধার করেছিল তারা কি আছেন এখনো? যদিও সে সম্ভাবনা খুবই কম। উত্তরটা প্রমথেশবাবুর মা দিলেন। গঙ্গা এখানে নেই, অনেক বছর আগেই চলে গিয়েছে কোথাও, খবর রাখি না। তবে বাবুকে যে তুলে এনেছিল সেই বিমল এখনো আছে। এটা একটা সুখবর বটে। নির্মলা দেবীর কথার কিছু অসঙ্গতি আছে, সেটা একবার ভেরিফাই করে নেওয়া যেতে পারে এই লোকটার থেকে। তার সাথে কথা বলা যায়? আজ তো আসার কথা নয় বাবা, তবে ফোন করে দেব। দুপুরে একবারটি আসবে না হয়। এখান থেকে ওর বাড়ি তো খুব দূরে নয়, কাছেই থাকে। খুব ভালো হয়। তবে আজকে একবার আসতে বলবেন ওনাকে। আচ্ছা বাবা, বলে দিচ্ছি। সেই সময়ই লোহার বড় গেট খোলার আওয়াজ হলো। দেখলাম প্রমথেশবাবুর বাবা নারায়ণবাবু ঢুকছেন।
ভাবলাম এই সুযোগে তাকেও কিছু প্রশ্ন করব, কিন্তু তিনি আমায় সেই সুযোগ দিলেন না। আমায় বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেই ওনার মুখ গম্ভীর হয়ে উঠল। মাথা নিচু করে গটগট করে হেঁটে বারান্দায় না থেমেই বাড়িতে ঢুকে যাচ্ছিলেন। আমি ডাক দিলাম, মেসমশাই, আমার কিছু। দেখুন, আমার মাথাটা ধরেছে, শরীরটা ভালো নেই, আমি রেস্ট নিতে যাচ্ছি। এই কি রে, তোর বাবার আবার কি হলো? ভদ্রলোক আমায় আর কিছু বলার সুযোগই দিলেন না। সিঁড়ি দিয়ে ওনার উপরে উঠে যাওয়ার এবং দরজায় খিল দেওয়ার আওয়াজ পেলাম। প্রমথেশবাবু আমায় এক পাশে সরিয়ে নিয়ে লজ্জিতভাবে বললেন, মানে প্রফেসর, আপনি প্লিজ কিছু মনে করবেন না বাবার এই ব্যবহারে। আসলে আমার আপনাকে আগেই বলা উচিত ছিল। বাবার এই বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করা নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল। আমি যখন বললাম আপনার কাছে যাব, বাবা তাতেও ঘোর আপত্তি করেছিল। সেই কারণেই এরকম করছে। কিন্তু এর কারণ কি, আপনার কি মনে হয়? সম্ভবত বাবা ভয় পাচ্ছে যে এই সব কথা লোক জানাজানি হয়ে গেলে হয়তো মাকে লোকে পাগল ঠাওরাবে। মনে হয় সেই নিয়েই বাবা একটু দ্বিধা বোধ করছে। ভয় তো বটেই, উনি এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন, তবে সেটা কি শুধুই এই কারণে? আমি কাল রাতে একটা কথা ভাবছিলাম। কথাটা প্রমথেশবাবুকে বলা ঠিক হবে কিনা ভাবছি। তাতে প্রমথেশবাবু আমার প্রস্তাবে রাজি হবেন কিনা সেটাও আমি জানি না। তবু এই সুযোগে বলেই ফেললাম। আচ্ছা প্রমথেশবাবু, আপনি এই রহস্যের সমাধান করতে কতটা উৎসাহী? একটু অবাক হয়ে ভদ্রলোক প্রশ্ন করলেন। হঠাৎ এই প্রশ্ন কেন? যদি সত্যিই আপনার উৎসাহ থেকে থাকে তবে আমার একটা প্রস্তাব আছে। আপনি আর আমি একবার ওই কুয়োতে নামব। কিছুক্ষণ বিস্মিত হয়ে আমার দিকে চেয়ে থাকলেন প্রমথেশ রায়চৌধুরী। তারপর বললেন, আপনি আপনি ওই কুয়োতে নামতে চান? চাই, আপনাকে নিয়েই নামতে চাই। ওই কুয়োর নিচটা পরীক্ষা করা প্রয়োজন, আর তাতে আরও একটা লাভ হলেও হতে পারে। কি লাভ? হতে পারে যে ওখানে আবার নামলে আপনার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসবে। আমার ধারণা এই রহস্যের সমাধানের সূত্র লুকিয়ে আছে আপনার সেই 5 বছরের স্মৃতিতে। কিছুক্ষণ ভাবলেন প্রমথেশবাবু। তার মনে যে একটা দোটানা চলছে বেশ আন্দাজ করতে পারি। তিনি একদিকে এই রহস্যের সমাধান দেখতে চাইছেন, আবার অন্যদিকে তার মনের গভীর থেকে তার সাবকনশিয়াস তাকে বাধা দিচ্ছে, তাকে বারণ করছে আমার কথায় সায় দিতে। কিছু একটা মনের গভীরে হারিয়ে যাওয়া স্মৃতি তাকে আটকাতে চাইছে সেটা মনে করা থেকে। শেষ পর্যন্ত তিনি উত্তর দিলেন, বেশ, আমি নামবার ব্যবস্থা করছি। আজই নামতে চান? না, কাল। আজ আমার একটু অন্য কাজ আছে। আচ্ছা প্রমথেশবাবু, আপনার জন্ম তো এখানেই হয়েছিল বললেন, তাই না? কোন হাসপাতালে জানতে পারি? হ্যাঁ, সদর হাসপাতালে। কেন বলুন তো? সদর হাসপাতাল, আচ্ছা। এখান থেকে কত দূর? মানে এখন বেরোলে দুপুরের আগে কি আমি ঘুরে আসতে পারবো? কারণ দুপুরে তো বিমল আসবে, তার সাথে কথা বলতে হবে। লাঞ্চের আগে কি একবার ঘুরে আসা যায়? হ্যাঁ, তা পারবেন, কিন্তু আপনার ড্রাইভারকে তবে একবার বলে দিন গাড়ি বের করতে। বেশ, বলে দিচ্ছি। কিন্তু সেখানে কি কারণে যেতে চাইছেন প্রফেসর? না না, তেমন কিছু না, জাস্ট একটা সন্দেহ হচ্ছে, হাঞ্চ আর কি, সেটা চেক করে দেখতে চাই। দুপুরে দেখা হচ্ছে। দুপুরের দিকে ফিরে এলাম হাসপাতাল থেকে। যাওয়ার উদ্দেশ্য ছিল একটা থিওরি পরীক্ষা করে দেখা। প্রমথেশবাবুর নিজের হুবহু প্রতিরূপকে বারবার দেখা এবং ওর মায়ের আচরণ থেকে আমার মনে একটা সন্দেহ দেখা দিয়েছিল। এমন নয় তো যে নির্মলা দেবীর যমজ সন্তান হয়েছিল, একজন সন্তান মারা যায় ওই কুয়োয় পড়ে, এবং সম্ভবত প্রমথেশবাবুই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তার যমজ ভাইকে, এবং সেই স্মৃতি প্রমথেশবাবুর মস্তিষ্ক থেকে লোপ পায় ভাইয়ের মৃত্যুর পর। শুনেছি মানুষের মস্তিষ্ক সেই সব স্মৃতি ভুলে যায় যা কষ্ট বা ভয় সৃষ্টি করে।
আমার একটা ধারণা হয়েছিল যে প্রমথেশবাবুর ক্ষেত্রেও এরকমই কিছু একটা হয়েছে। তিনি আসলে কুয়োতে পড়েননি, তাতে পড়েছিল এবং মারা গিয়েছিল তার যমজ ভাই। আর সেই কারণেই প্রমথেশবাবুর শরীরে কোনো চোট আঘাত ছিল না। এই স্মৃতি পুনরুদ্ধার হলে প্রমথেশবাবু গভীর আঘাত পাবেন। তিনি জানবেন তিনি ভাতৃহন্তা। তাই বোধহয় তার বাবা এই বিষয়টা গোপন রাখতে তৎপর। কথায় বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। সেই ভেবেই হাসপাতালের পুরনো রেকর্ডস চেক করতে গিয়েছিলাম। প্রমথেশবাবুর জন্মদিনটা কালকেই কথায় কথায় ওনার মা জানিয়েছিলেন। অতএব একটু নিজের পরিচিত সোর্স কাজে লাগিয়ে এবং সামান্য দক্ষিণা দিয়ে সহজেই একজন হাসপাতালের কর্মীর সাহায্যে পাওয়া গেল 40 বছরের পুরনো বার্থ রেকর্ডস। আর সেটা দেখেই বোকা বনে গেলাম। সেখানে পরিষ্কার লেখা আছে, এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সেই দিন নির্মলা রায়চৌধুরী। নিজের উপরই নিজেরই হাসি পেল। এরকম গল্প সাধারণত সিনেমায় হয়ে থাকে, ওই থ্রিলার বই বা কোরিয়ান সিনেমায়। যতটাই উৎসাহ নিয়ে গিয়েছিলাম তার চেয়ে বেশি হতাশ হয়ে ফিরলাম। গাড়িতে বসে একটু লজিক্যালি ভাবতেই বুঝলাম যে এই যমজ ভাই থিওরিটি ধোপে টেকে না। হিসাব মতো এই ভাইটি থেকে থাকলে সে অন্তত 5 বছর অবধি জীবিত ছিলই। সেক্ষেত্রে প্রতিবেশী ও আত্মীয়রা তার কথা তো জানবে। এটা মোটেই এত সহজে প্রমথেশবাবুর থেকে গোপন রাখতে পারতেন না নারায়ণবাবু ও তার স্ত্রী। অনুমানটা না মেলায় একটু হতাশ যে হয়নি তা বললে মিথ্যে হবে, কিন্তু তার থেকেও বেশি নিজেকে বোকা বলে মনে হতে লাগলো। ধুস, বেকার কয়েকশো টাকা গচ্ছা গেল। দুপুরে রায়চৌধুরীদের বাড়ির গেট দিয়ে ঢুকতেই দেখলাম বাগানে একজন বৃদ্ধ মালি কাজ করছে, ফুল গাছে জল দিচ্ছে, ড্রাইভার গাড়ি ঢোকাচ্ছে। আর সেই সুযোগে আমি তার দিকে এগিয়ে গেলাম। নমস্কার, আপনার নাম বিমল? আগে হ্যাঁ সাহেব, আপনি ডেকেছেন আমারে বুঝি? হ্যাঁ, আপনাকে ছুটির দিনে ডেকে আনার জন্য ক্ষমা চাইছি। আমি আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই। ছি ছি কর্তা, আমার কাছে ক্ষমা চান আপনি? আমি মুখ্য মানুষ, আপনি বড় মাস্টার মশাই। দাদাবাবু বলেছে আমায়। কন না, কন কি জানতে চান? আপনার দাদাবাবু ছোটবেলায় একবার পড়ে গিয়েছিল বাড়ির পেছনের কুয়োতে, সেদিনের কথা মনে পড়ে? পরিষ্কার মনে আছে কর্তা, মনে হয় যেন সেই দিনের ঘটনা। বাহ, আপনার স্মৃতিশক্তি তো বেশ ভালো বলতে হয় তাহলে। তো সেদিন আপনি দাদাবাবুর চিৎকার শুনে কুয়োর কাছে ছুটে গিয়েছিলেন, তাই তো? না না, আমি তো কিছু শুনতেই পাইনি। ও বৌদিমণি হঠাৎ বলে, বাবু ডাকছে, শুনতে পাচ্ছ? আমি আর গঙ্গা তো কিছু শুনতেই পাইনি। আমরা আবার উল্টে বললাম যে আপনি ভুল শুনেছেন নিশ্চয়ই বৌদিমণি। কিন্তু বৌদিমণি দৌড়ালে বাড়ির পিছনে। আসলে মায়ের মন তো, বাছার বিপদ ঠিক টের পায়। আমরাও তার দেখা দেখি তার পিছু নিলাম। বেশ, তারপর? ততক্ষণে বৌদিমণি পৌঁছে গিয়েছে কুয়ো পাড়ে। তিনি চিৎকার করে আমাদের ডাকেন। আমি উঁকি দিয়ে দেখি আমাদের দাদাবাবু নিচে পড়ে রয়েছে, একটা ইঁটের ধার ধরে বেশি আছে, উপরে আমাদের দিকে চেয়ে আছে। আমি আর গঙ্গা তাড়াতাড়ি দড়ি জোগাড় করি। আমার কোমরে কষে বেঁধে দেয় গঙ্গা, আর অন্য মুড়ো গাছের সাথে বেঁধে দিল। আমি তখন কুয়োর মধ্যে নেমে গেলাম ইটের খাঁজে পা রেখে রেখে। নারকেল খেজুর গাছে ওঠা আমার অভ্যেস ছিল এককালে, তাই নামতে পারলাম। তারপর দাদাবাবুকে তুলে আনলাম। বাহ, খুব ভালো। আচ্ছা, একবার মনে করে বলুন তো, কুয়োতে নামার পর কিছু ঘটেছিল? নামার পরে তখন কি ঘটবে সাহেব? অদ্ভুত কিছু কিছু হয়েছিল বা কিছু দেখেছিলেন যা একটু অদ্ভুত লাগে আপনার? না সাহেব, কিছু দেখি নাই। আর দেখবই বা কি? কুয়োর নিচে আলো পুরা ঢোকে না, অন্ধকার। খানিক ভয় ভয় লাগছিল বটে, কিন্তু কিছু দেখি তো নাই। তবে তবে আপনি বলায় মনে পড়ল, একটা
আজও ব্যাপার হয়েছিল বটে। কি ব্যাপার? বললি বিশ্বাস করবেন না, দাদাবাবুর শরীরটা সাংঘাতিক ভারী ছিল। প্রথমে কিছুতেই তুলতে পারছিলাম না, গায়ে জোর লাগেও, যেন কয়েক মণি ওজনের পাথর একেবারে। কিন্তু কিছুক্ষণ বাদেই যেন তার ওজন কমে যেতে শুরু করে, তখন আবার সহজেই তুলতে পারলাম। একদম হালকা, একটু বেশি হালকা, যেন ওজনই নেই। অনেক ভেবেও এই ব্যাপারটার কুল কিনারা পাইনি সে সময়। ব্যাপারটা ভুলেই গেছিলাম। আজ আপনি জিজ্ঞেস করা মনে পড়ল। অদ্ভুত ব্যাপার তো। মনে মনে ভাবলাম, পকেট থেকে একটা 50 টাকার নোট তার হাতে দিয়ে বললাম, আপনাকে অকারণ ছুটির দিনে ডেকে এনেছি, তাই এইটা দিয়ে আপনি মিষ্টি খাবেন, ঠিক আছে? আচ্ছা কথা, আচ্ছা কথা, আমি তাহলে চললুম। বুড়ো হাসি মুখে নোটটা মাথায় ঠেকিয়ে ফতুয়ার পকেটে ভরল। আমি ঘরে ঢুকতে দেখলাম লাঞ্চের আয়োজন হয়ে গিয়েছে। প্রমথেশবাবু আমার জন্য অপেক্ষা করছিলেন। ওনার দেরি করে দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়ে হাত ধুয়ে খেতে বসলাম। আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো প্রফেসর? সদর হাসপাতালে একজন পরিচিত ডাক্তার এখানে আছে, তার সাথেই দেখা করতে। আমার সাদা মিথ্যেটা প্রমথেশবাবু বিশ্বাস করলেন কিনা বুঝলাম না, তবে তিনি এই নিয়ে আর কথা বাড়ালেন না। আমিও খেয়ে তার থেকে বিদায় নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা দিলাম। ভাবতে হবে, আমায় গভীরে ভাবতে হবে। রাতে খাওয়ার সময় আজও প্রমথেশবাবুর বাবা আমাদের সঙ্গে খেলেন না। বুঝতে পারছি উনি আমায় এড়িয়ে যাচ্ছেন। বলছি, কালকে কুয়োয় নামার সব ব্যবস্থা হয়ে গিয়েছে, তবে একটা ব্যাপার, এটা যেন মা বা বাবার কানে না যায়, তাহলে হয়তো আমাকে নামতে দেবে না। বেশ তো, আমি কিছুই বলছি না, কিন্তু ওনারা তো দেখতেই পাবেন। এক কাজ করি, বাবা মর্নিং ওয়াকে যাবেই, রোজই যায়, আর মা তখন ঘুমোয়, সেই সুযোগেই আমরা নামবো। হ্যাঁ, সেটাই সবচেয়ে ভালো সময়। সবই বুঝলাম, কিন্তু আমার নারায়ণবাবুর সঙ্গে কথা বলা খুব দরকার। তার কিসের ভয় সেটা জানতেই হবে আমাকে। তাই এইবার আমি সোজাসুজি নারায়ণবাবুর দোতলার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। ইচ্ছে করে একা এলাম। প্রমথেশবাবুকে আসতে না করলাম সঙ্গে। আসতে পারি? দরজার দিকে তাকাতেই তার মুখে বিরক্তি আর আশঙ্কার একটা কালো মেঘ যেন নেমে এলো। তার অনুমতি না নিয়েই ভেতরে ঢুকে এলাম। ঢুকে তার মুখোমুখি একটা চেয়ারে বসলাম। নারায়ণবাবু, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আবার টিভির দিকে মুখ ঘুরিয়ে নিলেন। আমার দিকে একবারের জন্য তাকাচ্ছেন না নারায়ণবাবু। দেখুন নারায়ণবাবু। দেখুন মিস্টার অতীন্দ্র ব্যানার্জি। দেখুন, অকারণ একটা ফালতু ব্যাপার নিয়ে আমার ছেলে জলঘোলা করছে। কত বছর আগের একটা অ্যাক্সিডেন্ট নিয়ে হঠাৎ করে প্রমথেশ আবার কেন মেতে উঠলো জানি না। আপনি বা কি করতে চান আমার জানা নেই, কিন্তু ব্যাপারটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। আপনার আশঙ্কার জায়গাটা বুঝতে পারছি নারায়ণবাবু। এইবার কিছুটা গলা কাঁপলো লোকটার। আশঙ্কা? কিসের আশঙ্কা? কিসের আশঙ্কা? আপনি কিচ্ছু জানেন না, কিছুই বুঝতে পারছেন না মিস্টার ব্যানার্জি, তাই অবান্তর কথা বলবেন না। আপনি প্লিজ প্লিজ চলে যান এখান থেকে। হ্যাঁ, যাব। আসলে আমার একটাই প্রশ্ন আছে আপনাকে, করতে পারি? আমি কিচ্ছু বলবো না, আপনি চলে যান। আপনি কোন দিন সত্যিটা জানতে পেরেছিলেন? যেদিন কুয়োর ভেতর তাকিয়ে ওকে দেখতে পেয়েছিলেন সেই দিনই? আমার কথা শুনে থমকে গেলেন ভদ্রলোক। কোনো উত্তর দিলেন না, শুধু থমথমে মুখে বসে রইলেন। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলাম। রাতে বিছানায় শুয়ে ল্যাপটপে একটা সিনেমা দেখছিলাম। কিছু দূর দেখেই শেষটা আন্দাজ করতে পেরে বন্ধ করে দিলাম। ভালো লাগছে না আর দেখতে।
কোনো রহস্যের শেষ জানা হয়ে গেলেই সেটার প্রতি ইন্টারেস্ট শেষ হয়ে যায়। কিন্তু এই বাড়ির এই কুয়োর রহস্যের শেষটা আন্দাজ করতে পারলেও তা কি মাঝপথে ছাড়া যায়? আমি আজ সারা দিন ভেবেছি। মনে হয় ঘটনাটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে, কিন্তু সেটাকে ঠিক ব্যাখ্যা বলা যায় না, কারণ ব্যাখ্যাটা প্রায় অসম্ভব এবং অবিশ্বাস্য। এটা মেনে নিতে আমার নিজের যুক্তিবাদী মনই কিছুটা বিদ্রোহ করছে। কিন্তু অতীতের বহু অভিজ্ঞতা থেকে আমি এটা বুঝেছি যে আমাদের জানা বাস্তবটাই সম্পূর্ণ সত্য নয়, এর বাইরেও বহু কিছু আছে। একমাত্র এই হাইপোথিসিসেই সমস্ত ঘটনার একটা ব্যাখ্যা করা যায়। সত্যি বলতে আমার আর ওই কুয়োতে নামার কোনো প্রয়োজন দেখি না, কারণ আমি জানি কি আছে ওটার ভেতর। তবু নামতে হবে, অন্তত প্রমথেশকে তো নামতেই হবে। কুয়ো ভারী মজার জিনিস, কিন্তু গভীর কুয়োর ভেতর তাকালে প্রত্যেকটা মানুষেরই মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি দেখা দেয়। কেন? সেটা কি মানুষকে তার সবচেয়ে প্রথম স্মৃতি মনে করায়? জন্মজঠরের স্মৃতি, নতুন সৃষ্টির স্মৃতি। আবার অনেকের মনে ভয় জন্ম নেয়, সেটা অনেকটা বদ্ধ জায়গার ফোবিয়া আর গভীর জলের ফোবিয়া মিলেমিশে হয়। বদ্ধ জায়গার ভয়কে বলে ক্লস্ট্রোফোবিয়া, আর গভীর জলের ভয়কে বলে থ্যালাসোফোবিয়া। আচ্ছা, কুয়োর ভয়কে কি কোনো আলাদা ফোবিয়া বলে? মনে পড়ছে না। কুয়ো দেখলেই আমার মনে হয় তার নিচে একটা সিংহ বসে আছে। কেন জানেন? আমায় ছোটবেলায় দাদু একটা পঞ্চতন্ত্রের গল্প বলতো, সেই খরগোশটার গল্প যে কুয়োয় পড়ে গিয়েছিল, আর বেরোনোর কোনো উপায় ছিল না। হঠাৎ একটি সিংহ উপর থেকে উঁকি দেয়, খরগোশ তাকে বোকা বানিয়ে কুয়োতে ঝাঁপ দিতে বলে, আর সিংহ ঝাঁপ দিতেই তার উপর লাফিয়ে খরগোশটা উঠে আসে। না না, গল্পটা বোধহয় এরকম ছিল না, গল্পটা অন্য কিছু ছিল। কিন্তু হঠাৎ এই গল্প কেন মনে হলো? অদ্ভুত এলোমেলো চিন্তাগুলো ঘুমের ঠিক আগেই আসে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। দেখলাম আমি একটা অন্ধকার জায়গায় আছি, অনেক উপরে চাঁদের মতো সাদা কিছু একটা। কিন্তু ওটা কি চাঁদ? চাঁদে তো কলঙ্ক থাকে, ওতে নেই। একটা কান্নার শব্দ পেলাম। অন্ধকার, তবু দেখতে পাচ্ছি একটা ছেলে বসে আছে, হাঁটু মুড়িয়ে, মাথা হেট করে। ও কি কাঁদছে? আমি এগিয়ে গিয়ে ওর কাঁধে ডান হাত রাখলাম। ছেলেটার জামাটা ভেজা আর বড্ড ঠান্ডা, খুব ঠান্ডা। ছেলেটা মাথা তুলল, দেখলাম চুলের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে মুখের ওপর। মাথার একদিক থেতলে আছে, আর ছেলেটার সারা মুখে শ্যাওলা ধরা সবুজ, কি ভয়ঙ্কর সে মুখ। ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। কোথায় আছি মনে করতে একটু সময় লাগলো। ঘরে খাটের উপর। তারপর আবার শুয়ে পড়লাম। শুতে গিয়েই খেয়াল করলাম আমার ডান হাতটা ভেজা। কুয়োর মধ্যে একটা মই ফেলা হয়েছে, শক্ত করে দড়ি দিয়ে বাঁধা, যাতে ফসকে না যায়। আপাতত কুয়োর সামনে শুধু আমি আর প্রমথেশবাবু দাঁড়িয়ে, টি শার্ট পরেছি দুজনই। হাতের ঘড়িটা খুলে মাটিতে রাখতে রাখতে দেখলাম সকাল 7টা বাজছে। প্রমথেশবাবুর মুখ দেখে মনে হচ্ছে তিনি প্রচণ্ড দোলাচলে আছেন। বোধহয় কুয়োতে নামার কথাটা পুনর্বিবেচনা করছেন। আমি তাকে বললাম, প্রমথেশবাবু। হ্যাঁ বলুন।
আপনি নিজেই কিন্তু আমার কাছে এসেছিলেন, আমায় সত্যিটা খুঁজতে বলেছিলেন, আমি শুধু সেটাই করেছি। চলুন, প্রমথেশ বাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আমি মই বেয়ে প্রথমে নামতে শুরু করলাম। আমার কাঁধে রয়েছে একটা বড় খালি ওয়াটারপ্রুফ ব্যাগ। আমার পেছনে নামতে শুরু করলেন প্রমথেশ বাবু। যতই নামছি ততই আলো কমে আসছে। আমার মনে হচ্ছে যেন অন্য কোনো জগতে প্রবেশ করছি ধীরে ধীরে। মইয়ের শেষ ধাপ পেরিয়ে নিচে নেমে দাঁড়ালাম। বেশ অনেকটা চওড়া কুয়োটা, তা তো আগেই বলেছি। হাঁটু অবধি এখনো জল আছে কুয়োর নিচে। একটা ছোট টর্চ নিয়ে নিচে নেমেছিলাম। সেটা জ্বালিয়ে চারপাশের গোলাকার দেওয়ালটায় ফেললাম। উগ্র সোঁদা গন্ধ আসছে শ্যাওলার। জায়গাটা চিনতে পারলাম। এই জায়গাটা আমি আগেও দেখেছি, গতকাল রাতেই স্বপ্নে। প্রমথেশবাবু নেমে দাঁড়িয়েছেন এতক্ষণে। তিনিও একটা টর্চ জ্বেলে আশপাশ দেখছেন। তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন সেটা দেখে। আমি অনেক আগেই দেখেছি ওগুলো। শ্যাওলা মাখা সারা দেওয়াল জুড়ে অজস্র আঁচড়ের দাগ, যেন কেউ বা কিছু একটা বারবার উঠে আসার চেষ্টা করেছে। ব্যর্থ হয়ে রাগে দেওয়ালে বৃথা আঁচড় কেটেছে। এই দাগগুলি একটাও নতুন নয়, সব পুরনো। কিছু কিছু দাগ দেখে তো মনে হয় প্রায় 1 শতাব্দী পুরনো। উপরে শ্যাওলার পরত পড়েছে বেশ কিছু দাগে। প্রমথেশবাবু কাঁপতে কাঁপতে একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন। তাকে দেখে মনে হলো ওর মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তার মুখ কুঁচকে গিয়েছে। আমি তাকে কিছু বললাম না। আমি মেঝের জলে আলো ফেলে হাঁটতে লাগলাম। আশ্চর্য, কুয়োটা এত গভীর, এত বড় ছিল কি উপরে? মনে তো হয় না। টর্চের আলো এক দেওয়াল থেকে ফেললে অন্য দেওয়াল অব্দি পৌঁছচ্ছে না। উপরের কুয়োর মুখটা ছোট লাগছে, যেন বহু দূর জগতের স্থির দাঁড়িয়ে থাকা চাঁদ। আমি অনুভব করতে পারছি কুয়োটা স্বাভাবিক নয়। এটা আমাদের পরিচিত জগৎ নয়, এটা অন্য কিছু, অপার্থিব কিছু। পায়ের কাছে শক্ত কিছু একটা পড়ে আছে টের পেলাম। দাঁতের ফাঁকে টর্চ কামড়ে ধরে ঝুঁকে পড়ে 2 হাতে সেটাকে তুলে আনলাম। একটা কঙ্কাল, বেশ কয়েক বছরের পুরনো। কঙ্কালটির আকার দেখেই বোঝা যায় কোনো বাচ্চা। খুলির একদিকটা ফাটা। আমি এটা খুঁজতেই এসেছিলাম। জানতাম এটা এখানে থাকবে। এটা কার কঙ্কাল তাও আমার জানা আছে। তবুও কঙ্কালটির বাঁ পায়ের পাতার উপর আলো ফেললাম। দেখতে পেলাম সেখানে শ্যাওলা মাখা 6টি আঙুলের হার রয়েছে। প্রমথেশবাবু এখনো মাথা ধরে দাঁড়িয়ে আছেন জলের মধ্যে। পুরনো স্মৃতি, বহু যুগ, বহু শতাব্দীর স্মৃতি একসঙ্গে ভিড় করছে তার মনে। তার সব মনে পড়ে যাচ্ছে। চিনতে পারছে নিজেকে। মনে পড়ছে সে আসলে কে। তার মুখে তীব্র যন্ত্রণার অভিব্যক্তি। ভাষা ভুলে যাচ্ছে বোধহয়, কথা বলতে ভুলে যাচ্ছে। বিড়বিড় করে জড়িয়ে জড়িয়ে অনেক কষ্টে শুধু বলতে পারলেন, আমার দোষ ছিল না। পড়ার সময় দেয়ালে তিনি আর কথা
বসে পড়লেন জলের মধ্যে। অদ্ভুত ভাবে দেখলাম জলের উপর ভাসতে থাকা শ্যাওলা তার শরীর বেয়ে উঠতে শুরু করেছে। তারা ওকে চিনতে পেরেছে। আমি বললাম, আমি এবার ওপরে যাব প্রমথেশ বাবু। আমাকে ছেড়ে যাবেন না। কঙ্কালটা ব্যাগে ভরে নিলাম যত্ন করে। ওনার কথা শুনলে হবে না আমার। তারপর আর একবারও প্রমথেশ বাবুর দিকে না তাকিয়ে উঠতে শুরু করলাম নইবে। উঠতে উঠতে একবার ভাবলাম পেছন ফিরে চাই, কিন্তু পরক্ষণেই মত পাল্টালাম। কি দরকার? তার স্বরূপ হয়তো পার্থিব এই চোখে দেখার মতো নয়। কিছু রহস্য থেকে যাক। লেখক হুমায়ুন আহমেদের একটা কথা মনে পড়ল, প্রকৃতি রহস্য পছন্দ করে, তাই সব উত্তর জানতে নেই। সব উত্তর জানতে চাইলে এই জগৎ তুষ্ট হয়। কুয়ো থেকে উপরে উঠে আসতেই দেখলাম নারায়ণবাবু দাঁড়িয়ে আছেন। প্রচন্ড রাগী দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন। প্রমথেশ কোথায়? কোথায় রেখে এলেন আমার ছেলেকে? প্রমথেশ, প্রমথেশ! আশ্চর্য, ওনার তো এত তাড়াতাড়ি ফেরার কথা নয় প্রাতঃ ভ্রমণ থেকে। হাত ঘড়িটা তুলে সময় দেখে চমকে গেলাম। ঘড়িতে দেখলাম 11:13 বাজে। মানে মানে আমি প্রায় 4 ঘন্টা কুয়োর নিচে ছিলাম। অথচ আমি নিশ্চিত যে ওঠা নামা সব মিলিয়েও 20 থেকে 30 মিনিটের বেশি সময় আমার লাগেনি। অর্থাৎ একটু আগে যেখানে ছিলাম সেখানে স্পেস টাইম আমাদের নিয়মে চলে না। ওনার কথার উত্তর না দিয়ে ব্যাগ খুলে কঙ্কালটা বের করে আনলাম। কঙ্কালটার দিকে চোখ পড়তে কিছু বলতে পারলেন না উনি। আমি কঙ্কালটা নামিয়ে রাখলাম মাটিতে। কিছুক্ষণ অপেক্ষা করলাম দাঁড়িয়ে। প্রমথেশবাবু উঠে এলেন না। নারায়ণবাবু কেমন যেন বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি দুর্বলভাবে আমায় জিজ্ঞেস করলেন, বলুন না, বলুন না, আমার বাবু কোথায়? আমার বাবু কোথায়? প্রমথেশ কোথায়? আমি একবার কঙ্কালটার দিকে চাইলাম, তারপর কুয়োটার দিকে। নারায়ণবাবু ঠিক কার কথা জানতে চাইছেন ভেবে পেলাম না। শুধু বললাম, নারায়ণবাবু, সেদিন রাতে আপনি কুয়োর নিচে কি দেখেছিলেন তা কি এইবার বলবেন? না 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 না। বেশ, আমি ফিরে যাচ্ছি। এখানে আমার কাজ শেষ হয়েছে। আপনাদের সাজানো সংসার নষ্ট করার ইচ্ছে আমার ছিল না, কিন্তু এর মধ্যে একটি নিষ্পাপ আত্মা যে বারংবার মুক্তির আশায় এসেছে তাকে আমি অগ্রাহ্য করি কিভাবে? কত বছর ধরে সে নিজের কথা বলতে চেয়েছে, কেউ শোনেননি, আপনি শুনেও শোনেননি। এইবার অন্তত ছেলেটার সৎকারের ব্যবস্থা করুন, ওকে শান্তি দিন। ভদ্রলোক বসে পড়ে কঙ্কালটি জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। পাগলের মতো কাঁদতে লাগলেন। প্রায় 35 বছরের চাপা কান্না আজ বাঁধ ভেঙে বেরিয়ে এলো একসঙ্গে। আমি কুয়োর ধার থেকে সোজা নিজের ঘরে এলাম। ভেজা জামা কাপড় বদলালাম। ব্যাগটা আগেই গুছিয়ে রেখেছিলাম, সেটা তুলে বেরিয়ে এলাম বাড়ির সামনের দরজা দিয়ে। দাঁড়িয়ে থাকা গাড়িতে উঠে বসলাম। ড্রাইভারকে আগেই রেডি থাকতে বলা ছিল। ড্রাইভার কলকাতার পথ ধরল।
ঘুমিয়ে পড়েছিলাম রাস্তায়। ঘুম ভাঙল হর্নের শব্দে। বাইরে দেখে বুঝলাম আর আধ ঘন্টায় কলকাতা ঢুকবো। গাড়িতে বসে বসেই ভাবতে শুরু করলাম গোটা ব্যাপারটা। ৩৫ বছর আগে এক দুপুরে নারায়ণ রায়চৌধুরী ও নির্মলা দেবীর একমাত্র সন্তান প্রমথেশ রায়চৌধুরীর মৃত্যু হয় এর পেছনের এক প্রাচীন কুয়োয় পড়ে গিয়ে। গত ৩৫ বছর ধরে রায়চৌধুরী পরিবারের মাঝে কে বা কি তাদের ছেলের রূপ ধরে বসবাস করছিল তা বলা সম্ভব নয় আমার পক্ষে। আমি 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 জানি না। তার সম্বন্ধে আমার শুধু একটা হাইপোথিসিস আছে। পৃথিবীর সব মিথ ও উপকথায় জল নিবাসী উপদেবতা বা ওয়াটার স্পিরিটদের উল্লেখ খুঁজলেই পাওয়া যায়। জার্মান উপকথার নিক্স, গ্রিক পুরাণের নাইয়াড, জাপানিদের কাপ্পা বা আমাদের ভারতীয় পানি মুড়া বা বাক। যদিও কিছু ক্ষেত্রে এরা মৃতদের আত্মা আর কিছু ক্ষেত্রে অশুভ অপদেবতা। ইসলামে এক উপদেবতার উল্লেখ পাই যাদের নাম বিন। এ বিন্নের উল্লেখ আবদুল্লাহ আল শাহিদ মোহাম্মদ হাবিবের লেখায় আছে। বলা হয় এরা মানুষের সৃষ্টির আগে এই জগতে ছিল, যদিও এখন তারা বিলুপ্ত হয়েছে। ৩৫ বছর আগে একদিন কুয়োয় পড়ে যায় প্রমথেশ। সেটা নিছক দুর্ঘটনা নাকি কুয়োর মধ্যে থেকে কেউ তাকে ডেকেছিল তা আমি বলতে পারবো না। তবে সেই দিন কুয়োয় পড়ার সময়ই কুয়োর দেওয়ালে মাথায় চোট লেগে তার মৃত্যু হয়। সাহায্যের জন্য ডাক দেওয়ারও সময় পায়নি ৫ বছরের প্রমথেশ। তার মা নির্মলা দেবী ছাড়া আর কেউ তার ডাক শুনতে পায়নি। সেই ডাক সদ্য মৃত প্রমথেশের আত্মা ডেকেছিল নাকি সন্তানের বিপদে মায়ের মন জানান দিয়েছিল তাও আমি নিশ্চিত নই। কিন্তু নির্মলা দেবীর কথায় আমি একটা অসঙ্গতি পেয়েছিলাম। উনি বলেছিলেন যে ডাক শুনে কুয়োর কাছে গিয়ে কিন্তু প্রথমে দেখেছিলেন জল শান্ত। এবার কেউ সদ্য পড়ে গিয়ে থাকলে জল শান্ত থাকার কথা নয়। তার মানে সেখানে কেউ পড়ে গিয়ে থাকলে তা বেশ কিছুটা সময় আগে ঘটে গিয়েছে। কিন্তু তারপরেই প্রমথেশকে দেখা যায় জল থেকে মাথা তুলতে। তাকে তুলতে নামে এক মালি। প্রথমে তুলতে গেলে মালি দেখে যে ছেলেটার ওজন অস্বাভাবিক বেশি, উপরে তুলতে পারছে না। কিন্তু তারপরেই আশ্চর্যভাবে তার ওজন কমতে শুরু করে। শেষের দিকে তুলে আনার সময় তার ওজন অস্বাভাবিক রকমের কমে যায়। কোনো মানুষ বা কোনো প্রাণীর পক্ষে নিজের ইচ্ছে মতো ওজন নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখানেই আমার প্রথমবার মনে সন্দেহ জেগেছিল যে কুয়ো থেকে সেদিন যাকে তুলে আনা হয়েছিল সে প্রমথেশ নয়। তাছাড়া এত গভীর কুয়োয় পড়ে গিয়েও তার শরীরে কোনো চোটাঘাত লাগেনি, এটাও খুবই অস্বাভাবিক ব্যাপার। আসল প্রমথেশের সেই দিনই মৃত্যু হয়েছিল। তার মৃতদেহ গত ৩৫ বছর পড়েছিল কুয়োর জলের নিচে। আর তার রূপ ধরে যে উঠে এসেছিল সে অন্য কেউ, অন্য কিছু। সে কি প্রাচীন উপকথায় বর্ণিত কোনো অতিপ্রাকৃত সত্তা নাকি সম্পূর্ণ অন্য কিছু? তার উত্তর আমার কাছে নেই। ওই যে বললাম, সব উত্তর জানতে নেই। প্রকৃতি কিছু রহস্য লুকিয়ে রাখতে ভালোবাসে। এই ঘটনার পর কয়েক মাস প্রমথেশ কোনো কথা বলেনি বা কাউকে চিনতেও পারেনি। সবাই ভাবল যে দুর্ঘটনার শখ। আসলে সে কথা বলেনি কারণ সে কথা বলতে জানতো না। কাউকে চিনতে পারেনি কারণ সে কাউকে চিনতই না। সেই সময়টা সে মানুষের জগতে নিজেকে মানিয়ে নিচ্ছিল। সে ধীরে ধীরে নিজের ইচ্ছায় নিজের আসল পরিচয় ভুলে গেল। সে শুধুই প্রমথেশের চেহারা হুবহু নকল করেছিল, কিন্তু তার স্মৃতি বা আচার আচরণের সঙ্গে সে পরিচিত ছিল না। তাই আগামী কয়েক মাসে সে ধীরে ধীরে মানুষের মধ্যে মিশে গেল, ভাষা শিখল, নিজের নতুন পরিচয় জানল এবং একসময় সম্পূর্ণ সাধারণ মানুষ হয়ে গেল।
নিজের সত্যিকারের পরিচয় তার নিজেরই আর মনেই থাকল না। সে থাকতে শুরু করলো এই পৃথিবীতে এক মনুষ্য সন্তান রূপে। কিন্তু 5 বছর বয়সী প্রমথেশ, সে তো শান্তি পায়নি। তাই বারবার ফিরে আসতো সে, ডাকতো তার মাকে। আর অভাগী মা তার মৃত সন্তানের ডাকও উপেক্ষা করতে পারত না। আবার বাড়িতে যে তাকে মা বলে আঁকড়ে ধরে থাকে, তাকেও নিজের সন্তান বলেই জানত। বাড়িতে থাকা প্রমথেশ কিন্তু সত্যি নির্মলা দেবীকে ভাবত তার মায়ের মতোই। সেও হয়তো বহু যুগের না পাওয়া ভালোবাসার আশায় নিজের জগৎ ছেড়ে উঠে এসেছিল এখানে, এই দম্পতির সন্তানের রূপে। এখানে কেউ কাউকে ঠকাচ্ছে না, কেউ কাউকে ধোঁকা দিচ্ছে না। কিন্তু অদ্ভুত এক দ্বিধায় পড়ল নির্মলা দেবীর মাতৃসত্তা। তিনি সাধারণ অবস্থায় তার বাড়ির সন্তানকেই নিজের সন্তান বলে জানতেন, কিন্তু অবচেতন মনে ডাক শুনতেন মৃত সন্তানের। তার অবচেতন মন জানত যে ওই কুয়োতেই আটকে রয়েছে তার সন্তানের আত্মা। এদিকে প্রমথেশ রূপে যে বাড়িতে থাকতে শুরু করলো, সে নিজের আসল পরিচয় ভুলে গেলেও তার মনের অন্তরে সে জানত যে সে শক্তিশালী। তাই বারবার মৃত ছেলেটিকে দেখেও সে ভয় পায়নি, বরং ছেলেটির আত্মা তাকে ভয় পেত। ছেলেটি তার কিছু ক্ষতি করতে পারত না, করতে চায়ও নি। সে প্রতিশোধ চায়নি, সে চেয়েছে শান্তি, মুক্তি। সে শুধু বারবার চেয়েছে তার অস্তিত্বের কথা মনে করাতে, কারণ সকলে তাকে ভুলে গিয়েছে। কয়েক বছর কাটল। মাঝে মাঝেই কুয়োর ভেতর থেকে তার ছেলের ডাক শুনে ঘোরের মধ্যে ছুটে যেতেন নির্মলা দেবী। তাকে ফিরিয়ে আনতে গিয়েই একবার নারায়ণবাবু রাতে কুয়োর মধ্যে কিছু একটা দেখতে পান। তিনি কি দেখেছিলেন আমি জানি না, সম্ভবত নিজের ছেলেকেই দেখেছিলেন এবং ভয় পেয়েছিলেন। সে রাতে তিনি বুঝেছিলেন বা অনুমান করেছিলেন সত্যিটা। কিন্তু মনুষ্য মন দুর্বল। যখনই পার্থিব জগতের পর্দা সরে গিয়ে সাধারণ মানুষের সামনে উঁকি দেয় অপার্থিব, তখন মন প্রাণ দিয়ে তাকে অস্বীকার করতে চায় মানুষের মন। জোর করে পরিচিত বাস্তবকে আঁকড়ে ধরে সুরক্ষিত অনুভব করতে চায়। নারায়ণ রায়চৌধুরীও ঠিক তাই করলেন। তিনি ঠিক করেন যে চোখের সামনের বাস্তবই বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানকেই আঁকড়ে ধরেন তিনি এবং সব জেনেও অতীতের মুখ চাপা দিয়ে দেন। ছেলেকে পাঠিয়ে দেন দূরে, যাতে ওই কুয়োর সঙ্গে তার যোগাযোগ ছিন্ন হয়ে যায়। কিন্তু এত বছর মানুষের মাঝে থাকার পরেও কোথাও যেন মানুষরূপী সত্তাটি বুঝতে পারত যে সে কিছু একটা ভুলে গিয়েছে। তার অন্তর জানান্বিত যে কোথাও কিছু একটা অস্বাভাবিক আছে, কিন্তু পুরোটা কখনোই মনে করতে দিত না সে নিজেকে। এক অদ্ভুত দ্বন্দ্ব চলেছে সারা জীবন তার মনে। কিন্তু দৈবাৎ 35 বছর পর সেই কুয়োর মুখ আবার খুলে যায় বজ্রপাতে। অতীত বেরিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় বর্তমানের। আর প্রমথেশ বাবু আসেন আমার কাছে। নিজের অজান্তেই তিনি আমায় সেই সত্যিটা খুঁজে বের করতে বলেন, যেটি তিনি নিজেই বহু বছর আগে লুকিয়েছেন। তিনি সম্পূর্ণ মানবে পরিণত হলেও আমার অতিপ্রাকৃতকে চেনার অনুভূতির কাছে তিনি পুরোটা লুকিয়ে থাকতে পারেননি। কুয়োর নিচের শ্যাওলার গন্ধটি এত বছর ফিকে হয়ে গেলেও পুরোটা লোপ পায়নি। সেই শ্যাওলার গন্ধ এখনো রয়ে গিয়েছে তার শরীরে। ওর বাবা কখনোই চাননি যাতে আমি রহস্যের সমাধান করি, কারণ তিনি জানতেন বা অন্তত সঠিকভাবেই সন্দেহ করেছিলেন গোটা বিষয়টা। কিন্তু আমি ওই বাড়িতে যেতে আমার মুখোমুখি হলো আসল প্রমথেশের আত্মা। ছেলেটা আমাকে মরিয়া হয়ে জানানোর চেষ্টা করেছিল তার কথা,
সে মুক্তি পায়নি 35 বছর। তাকে ভুলে গিয়েছে তার আপনজনরা, তাই আমাকে তো তাকে মুক্তি দিতেই হতো। আমার সাথে এত বছর পর আবার কুয়োর ভেতর প্রবেশ করতেই এখনকার প্রমথেশের ভুলে যাওয়া স্মৃতি ফিরে আসে। তার সঙ্গে এই কুয়োর সম্পর্ক বহু প্রাচীন। আমার অনুমান সে অতি শক্তিশালী হলেও তার একটা সীমাবদ্ধতা আছে। সে ততক্ষণ তার অপার্থিব জগৎ ছেড়ে আমাদের পৃথিবীতে উঠে আসতে পারে না যতক্ষণ না কেউ তাকে ডাকছে। কেউ আহ্বান করে তুলে না আনলে সে ওই কুয়ো ত্যাগ করতে পারে না। বহু শতাব্দী চেষ্টা করেও নিজে সে উঠে আসতে পারেনি, তাই কয়েক যুগ ধরে কুয়োর দেওয়ালে আঁচড়ের দাগ রয়ে গিয়েছে তার বিফল প্রচেষ্টার চিহ্ন হয়ে। উঠে আসতে তাকে সদ্য মৃত একটি বাচ্চার রূপ ধরতে হয়েছিল। আমি তাকে আবার কুয়োর নিচে নিয়ে যেতেই তার যুগ যুগান্তরের স্মৃতি ফিরে আসে। সে আমার সঙ্গে আর উঠে আসেনি। সে এখন কোথায়? কি হবে এই রায়চৌধুরীদের? আমি জানি না, কিন্তু আমার ধারণা সে আবার উঠে আসবে, কারণ তাকে আবার ডাকা হবে। তার বাবা সব জেনেও তাকে আবার ডাকবে। তার মা নিজের অজান্তেই তাকে ডাকবে। সন্তান রূপে তাকে ফিরে পেতে চাইবে আবারও। সেও উঠে আসবে তাদের ডাকে সাড়া দিয়েই। তাদের সন্তান প্রমথেশ রায় চৌধুরী হয়েই থাকবে সে বাকিটা জীবন। কারণ মায়া বড় বিষম বস্তু। এক অপার্থিব নিজেকে এই জগতের পার্থিব দুটো মানুষের সঙ্গে মায়ার টানে জড়িয়ে ফেলেছে। এই জগতের সবচেয়ে শক্তিশালী বন্ধন হলো ভালোবাসা, যা উপেক্ষা করা খুব কঠিন। বাবু, বাবু উঠে আয়, উঠে আয় বাবা। বাবু, আয় বাবু, বাবু উঠে আয় বাবা। বাবু, বাবু, বাবু আমার উঠে কাছে আয়। আসছিস? বাবু, বাবু আয় বাবা। আয়, আয় বাবু, আয়, বাবু, আয় বাবু। বাবু, বাবু এসছিস? বাবু, বাবু আয় বাবা, আয়, আয়। বাবু, বাবু, বাবু। সানডে সাসপেন্সে আপনি আজ শুনছিলেন কুপোজীবী, রচনা অভিজ্ঞান গাঙ্গুলি, গল্প পাঠ ও প্রফেসরের ভূমিকায় সুহদ্র মুখোপাধ্যায়, প্রমথেশ শেখর, ছোট প্রমথেশ অর্ণব, প্রমথেশের মা মৌমিতা বসু রায়, প্রমথেশের বাবা উৎপল সরকার, বিমল অর্ঘ্য বসু, সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার সহায়তায় অর্ণব, শব্দ গ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, কাহিনীর সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।